হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের রাসায়নিক পরিবর্তনের সেকেন্ড ক্লাসে। একটু তোমরা আমাকে জানাই দাও যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, ওকে, আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। আমার এন্ড থেকে সব ঠিকঠাক মতো আছে। আশা রাখতেছি তোমাদের এন্ড থেকেও সব ঠিকঠাক মতো থাকবে। কেমন? একটু আমাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাই দাও যে তোমাদের এন্ড থেকে সব ঠিকঠাক মতো আছে কিনা। কেমন? সরি, একটু একটু লেট হয়ে গেছে, 5-6 মিনিট। এক্সট্রিমলি সরি আসলে। আচ্ছা, চলো চলো, আশা করতেছি তোমরা প্রথম ক্লাসটা সবাই করে আসছো। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 2। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা প্রথমে আগে বিক্রিয়ার ক্রম, এটা নিয়ে যতটুকু আলোচনা করা দরকার ততটুকু আলোচনা করব। অ্যাকচুয়ালি বিক্রিয়ার ক্রম থেকে মানে রিসেন্ট বছরগুলোতে বা এর বেশ আগেও সিকিউতে তেমন একটা প্রবলেম আসলে আসে না। তেমন একটা বলতে আসেই না সিকিউতে প্রবলেম। কেমন? আবার এমসিকিউ তোমার খুব একটা আসে না, বাট বলা যায় না যেহেতু এবার আসলে কোয়েশ্চনটা অভিন্ন হবে। সো তাই আমরা যতটুকু দরকার বিক্রিয়ার ক্রমটা তোমাদের এইচএসসির জন্য ততটুকুই তোমাকে পড়াচ্ছি। বেশি ডিপে আমরা ঢুকবো না, কোনো ফর্মুলার প্রমাণ আমরা দেখবো না, জাস্ট তোমাকে ফর্মুলা লিখে দিব, দুই একটা ম্যাথ সলভ করে দিব, তাহলে দেখবা তোমার যতটুকু আসা উচিত তুমি ততটুকু পেরে যাবে এখানে। কেমন? আর এরপর আজকে আমাদের টার্গেট থাকবে বিক্রিয়ার ক্রম পড়ানোর পরে প্রভাবক পড়ে ফেলা, তারপরে তোমার হচ্ছে আর্হেনিয়ার সমীকরণ পড়ে ফেলা, তারপর বিক্রিয়ার হারের উপর কোন কোন বিষয়গুলা প্রভাব বিস্তার করে সেই বিষয়গুলা পড়া, আর রাসায়নিক সাম্যাবস্থা শুরু করা। কেমন? রাসায়নিক সাম্যাবস্থা আমরা আগামী দিন ম্যাথ হতে শুরু করে যা যা আছে সব পড়বো। তো চলো শুরু করি। আজকে আমরা প্রথমে একটু করে বিক্রিয়ার ক্রম। তো অলরেডি তোমাকে আমি দেখাইছিলাম যে আমার যদি একটা বিক্রিয়া যদি এরকম লিখি, আমি একটা রিয়াকশন লিখলাম এরকম যে এ আছে এখানে, তারপরে ধরো আরেকটা বিক্রিয়ক নিলাম বি, যার মূল সংখ্যা ধরো বি। এখন এরা দুইটা বিক্রিয়া করে ধরো এখানে কিছু একটা প্রোডাক্ট তৈরি করতেছে। ধরা যাক এরা দুইটা বিক্রিয়া করে এখানে কিছু একটা কি তৈরি করতেছে, এই জায়গায় কিছু একটা প্রোডাক্ট তৈরি করতেছে। ওকে, ভালো কথা। এখন ভর ক্রিয়ার সূত্র মতে দেখো, আমি আমি যদি লিখি ভর ক্রিয়ার সূত্র মতে, গত ক্লাসের পড়া এটা। কেমন? এটা হচ্ছে গত ক্লাসের পড়া। যদি এখানে আমি লিখি ভর ক্রিয়ার সূত্র, তো এই ভর ক্রিয়ার সূত্র অনুযায়ী তোমার রেট অফ রিয়াকশন কত ছিল বলো তো? ভর ক্রিয়ার সূত্র অনুযায়ী আমার রেট অফ রিয়াকশন এটা ইকুয়াল টু ছিল, এখানে তুমি বিক্রিয়ার হার ধ্রুবক কে বসাইতা, তারপর এখানে তুমি বসাইতে হচ্ছে বিক্রিয়কগুলোর ঘনমাত্রা, তার মোল সংখ্যাটাকে পাওয়ার আকারে বসাইতা, ঘনমাত্রা মোল সংখ্যাটাকে পাওয়ার আকারে বসাইতা। এটা ছিল তোমার হচ্ছে ভরক্রিয়া সূত্র অনুযায়ী রেট অফ রিয়াকশন। কিন্তু এটাকে একটু আমরা মডিফাই করছিলাম, মনে আছে? এটাকে একটু আমরা কি করছিলাম? মডিফাই করছিলাম, কারণ দেখা গেছে এক্সপেরিমেন্টালি এটা সবসময় সত্যি হয় না। মডিফাই করে আমরা রেট অফ রিয়াকশন ইকুয়াল টু কত বানাইছি এখানে আমরা আমরা বলছি এটাই থাকবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটাই থাকবে, ঠিক আছে, এটাই থাকবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এখানে এ দিব না, মানে এখানে যে মূল সংখ্যা থাকবে সেটাকে দিব না, আমরা এখানে দিব এক্স, এখানে দিব আমরা ওয়াই, এখানে আমরা কত দিব? এখানে আমরা দিব ওয়াই। এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। আর এখানে তখন আমি যখন আমি জিজ্ঞেস করতাম তোমাকে, তাহলে এখানে বলো তো এই বিক্রিয়ার অর্ডার কত, মানে এই বিক্রিয়ার ক্রম কত, বিক্রিয়ার আমরা এখানে জিজ্ঞেস করছিলাম তখন বিক্রিয়ার ক্রম এটা কত হবে, যেটাকে আমরা বলতে পারি অর্ডার অফ রিয়াকশন। এটাকে বলা যায় অর্ডার অফ রিয়াকশন। তখন তুমি বলতা যে ভাই দেখেন এর পাওয়ার হচ্ছে এখানে এক্স আর বি এর পাওয়ার হচ্ছে ওয়াই, মানে এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে এক্স আর বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে ওয়াই, আর মোট বিক্রিয়ার ক্রম হচ্ছে এই দুইটার যোগফল। মোট বিক্রিয়ার ক্রম হচ্ছে এই দুইটার যোগফল, যেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করতাম। মোট বিক্রিয়ার ক্রম হচ্ছে এই দুইটার যোগফল, যেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করতাম। আর এটাকে আমরা লিখতে পারি যে এর সাপেক্ষে রিয়াকশন অর্ডার। মোট বিক্রিয়ার ক্রম হচ্ছে এটা, বাট তুমি লিখতে পারো চাইলে এখানে এর সাপেক্ষে এর সাপেক্ষে এর সাপেক্ষে রিয়াকশন অর্ডার। এটা কত হবে? এর সাপেক্ষে রিয়াকশন অর্ডার হচ্ছে এক্স, আর আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বি এর সাপেক্ষে রিয়াকশন অর্ডার কত হবে, সেটা হবে তোমার এখানে ওয়াই। এই জিনিসটা আমরা এগুলো আমরা সবাই অলরেডি দেখে আসছি, ঠিক আছে? এই জিনিসপত্রগুলো আমরা দেখে আসছি। আচ্ছা, তারপর আমরা দেখছিলাম আরেকটা জিনিস ছিল, আমরা যদি একটা মাত্র বিক্রিয়ক থাকতো, যদি কি থাকতো? একটা মাত্র বিক্রিয়ক থাকতো, সেই ক্ষেত্রে আসলে আমরা এরকম লিখতে পারতাম যে রেট অফ রিয়াকশন বা বিক্রিয়ার হার ইকুয়াল টু লিখতে পারতাম, মনে আছে কিনা দেখো, কে মানে বিক্রিয়ার হার ধ্রুবক, সি পাওয়ার হচ্ছে এন, এরকম আমরা লিখতে পারতাম যদি একটা মাত্র বিক্রিয়ক থাকতো। আচ্ছা, এবার একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, আমরা এটাও দেখছিলাম যদি আমার বিক্রিয়াটা শূন্য ক্রম হয়, যদি আমার বিক্রিয়াটা শূন্য ক্রম হয় সেই জন্য এন ইকুয়াল টু কত হবে? 0 হবে। যদি আমার বিক্রিয়াটা প্রথম ক্রম হয়, যদি আমার বিক্রিয়াটা প্রথম ক্রম হয় তাহলে তার জন্য আমার এন ইকুয়াল টু হবে 1। যদি আমার বিক্রিয়াটা দ্বিতীয় ক্রম হয় তাহলে তার জন্য আমার এন ইকুয়াল টু কত হবে? এন ইকুয়াল টু হবে 2। ভাই এন কি তাহলে সবসময় পূর্ণ সংখ্যাই হবে? না, এন 0 হইতে পারে,
ভগ্নাংশ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে। বাট আমাদের এইচএসসি লেভেল আর এডমিশন লেভেলে শুধু এই 3টা ভ্যালু ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখো একটা জিনিস, আমি যদি n = 0 এখানে বসাই, তাহলে এই ক্ষেত্রে রেট অফ রিঅ্যাকশন আমি কত পাচ্ছি? এই ক্ষেত্রে রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু আসবে শুধুমাত্র কে, রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু আসবে শুধুমাত্র কে। আর এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু আসবে, এই ক্ষেত্রে রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু আসবে কে, আর এখানে হয়ে যাবে c⁻1 কে, আর এখানে হয়ে যাবে c⁻1 হয়ে যাবে, কারণ এখানে n এর ভ্যালু তুমি মান বসাইছো। ঠিক আছে, দেখো এখানে এই জায়গায় n এর ভ্যালুটা কত? 0, এই জায়গায় n এর ভ্যালু হচ্ছে তোমার 1। আচ্ছা, এই জায়গায় রেট অফ রিঅ্যাকশন কত আসবে দেখো তো, এই জায়গায় রেট অফ রিঅ্যাকশন আসবে কে বসবে এখানে, ঠিক আছে। আর যেহেতু n এর ভ্যালু এখানে 2, তাহলে এখানে হয়ে যাবে c, এখানে হয়ে যাবে স্কয়ার। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কথা আশা করি ভেজাল নাই, সবাই আশা করি এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, তোমার মনে পড়ে কিনা যে রেট অফ রিঅ্যাকশনের একক কি ছিল? তোমার মনে পড়ে কিনা যে রেট অফ রিঅ্যাকশন এটার একক ইউনিট কি ছিল? মনে আছে? রেট অফ রিঅ্যাকশন মানে কি ছিল? চেঞ্জ অফ ঘনমাত্রা ডিভাইডেড বাই চেঞ্জ অফ টাইম। ঘনমাত্রার পরিবর্তনের একক ছিল মোল লিটার ইনভার্স 1, আর টাইমের পরিবর্তনের একক ছিল মিনিট ইনভার্স 1, মিনিট বা সেকেন্ড, বা আমরা যদি সেকেন্ড ধরে নিই, তাহলে এখানে এটার একক ছিল, ভালো করে মনে করার চেষ্টা করে দেখো, এটার একক ছিল মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। এখন n = 0 হইলে তাহলে বলো তো কে এর একক কি হবে? কে তো এটা রেট অফ রিঅ্যাকশনের সমান, তাহলে রেট অফ রিঅ্যাকশনের যে একক হবে কে এর একক, সেটা হয় সেটাই হবে। তাহলে n = 0 এর জন্য বা শূন্য ক্রম বিক্রিয়ার জন্য কে এর একক হয়ে থাকে মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। আচ্ছা, এবার দেখো তো n = 1 এর জন্য কে এর একক কত হবে? দেখো তুমি দেখবে এখানে এই রেট অফ রিঅ্যাকশন যেটা আছে এটার একক হচ্ছে মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। আবার এখানে c⁻1, সি মানে হচ্ছে ঘনমাত্রার একক কি? ঘনমাত্রার একক হচ্ছে তোমার কাছে এখানে আমাদের সবাই জানি মোল লিটার ইনভার্স 1। তাহলে এই পাশে আছে মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1, আর এই পাশে আছে মোল লিটার ইনভার্স 1। তো কে মানে কত? কে মানে হচ্ছে রেট অফ রিঅ্যাকশন ডিভাইডেড বাই c1 এটার ক্ষেত্রে, বা c⁻1। তাহলে কি হবে আলটিমেটলি? কে এর একক দেখবে এখানে আলটিমেটলি আসবে সেকেন্ড ইনভার্স 1। এখানে দেখবা কে এর একক আসবে সেকেন্ড ইনভার্স 1। বুঝতে পারছো কিনা? দেখো কে এর একক এখানে কত আসবে? সেকেন্ড ইনভার্স 1 আসবে। কেন? দেখো এইটার একক কি? এটার একক হচ্ছে, এটার একক যদি তুমি দেখো, এটার একক হইলো মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। আচ্ছা, এই অংশটার একক কি? এই অংশের একক হচ্ছে মোল লিটার ইনভার্স 1। তাহলে আলটিমেটলি কে এর একক কি হবে? এটাকে দিয়ে তুমি এটা ডিভাইড করো, তাহলে শুধুমাত্র থাকবে সেকেন্ড ইনভার্স 1। আশা রাখতেছি তুমি বুঝতে পারছো, কে এর একক থাকবে সেকেন্ড ইনভার্স 1। আচ্ছা, দেখো তো সেম ভাবে n = 2 হইলে তখন কে এর একক কত হবে? দেখো n = যদি 2 হয় তখন কে এর একক কত হবে? দেখো দেখো এইটার একক তো মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1, ওইটার একক হচ্ছে মোল স্কয়ার লিটার ইনভার্স 2। এটাকে যখন এই পাশে নিয়ে আসবা তখন এটা আলটিমেটলি হয়ে যাবে লিটার মোল ইনভার্স অফ 1 সেকেন্ড ইনভার্স অফ 1। কত হবে? লিটার মোল ইনভার্স অফ 1 সেকেন্ড ইনভার্স অফ 1 হবে। বুঝতে পারছি? মানে কাহিনী যেটা হবে, তোমার প্রশ্নে অনেক সময় কত ক্রম বিক্রিয়া সেটা তোমাকে বলা থাকবে না, তোমার এই কে এর একক দেখে তোমাকে চিনতে হবে বিক্রিয়াটা কত ক্রমের। যেমন আমার যদি কি হয়, আমার যদি এখানে কে এর একক এইটা হয় মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1, আমি বুঝে যাবো সেটা শূন্য ক্রম বিক্রিয়া। যদি আমার কাছে কে এর একক সেকেন্ড ইনভার্স 1 হয় বা মিনিট ইনভার্স 1 হয়, তাহলে আমরা বুঝে যাবো সেটা প্রথম ক্রম বিক্রিয়া। যদি আমার কে এর একক লিটার মোল ইনভার্স অফ 1 সেকেন্ড ইনভার্স 1 হয়, তাহলে আমি বুঝে যাবো সেটা হচ্ছে আমার দ্বিতীয় ক্রম বিক্রিয়া। বলো এতটুকু বোঝা গেছে কিনা সবার? এতটুকু সবার বোঝা গেছে? তার মানে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে কি, যে আমাদের এক একটা ক্রম বিক্রিয়ার জন্য কে এর একক এক এক রকম হয়ে থাকে। বুঝতে পারছো? এক একটা ক্রম বিক্রিয়ার জন্য কে এর একক এক এক রকম হয়ে থাকে। আচ্ছা, তবে একটা জিনিস কেয়ারফুল থাকবা, তুমি যখন কে এর একক বের করবা তখন প্রশ্নে টাইমের এককটা কি মিনিটে দেওয়া আছে নাকি সেকেন্ডে দেওয়া আছে কেয়ারফুল থাকবা। কারণ টাইমের একক যদি সেকেন্ডে দেওয়া থাকে তাহলে এখানে সেকেন্ড ইনভার্স 1 বসাবা সব জায়গায়। আর টাইমটা যদি প্রশ্ন তোমাকে মিনিটে দেওয়া থাকে তাহলে তুমি কিন্তু এখানে মিনিট ইনভার্স 1 বসাবা। টাইমটা যদি আওয়ারে দেওয়া থাকে তাহলে আওয়ার ইনভার্স 1 বসাবা। টাইম যদি ইয়ারে দেওয়া থাকে বা বছরে দেওয়া থাকে তাহলে ইয়ার ইনভার্স 1 বসাবা। বুঝতে পারছো? সো এটা তো এখন এখানে করাচ্ছি না, কারণ এগুলো এইচএসসি তে আসে না, বাট এগুলো এডমিশনে আসে, একটু দেখে রাখবা জিনিসগুলো। তো চলো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন ওই তার মানে এখানে তোমাকে লিখে দিই, তুমি যখন এখানে কে এর একক যখন বের করবা তখন কে এর একক বের করার সময় টাইমের ইউনিটের দিকে ভালো করে তাকাবা। বুঝছো? টাইমের ইউনিট কি আছে এটা তুমি ভালো করে খেয়াল করবা, তাহলে তোমার দেখবা মানে জিনিসপত্রগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আসো এবার আমরা দেখি, আসো যে আমরা যদি দেখতে যাই ফার্স্টে আগে যে আমার n = যদি 0 হয় তার জন্য কি কি ফর্মুলা আছে, চলো একটু এক নজরে দেখে নেওয়া যাক।
n ইকুয়াল টু 0 এর জন্য কি কি ফর্মুলা আছে এক নজরে চলো দেখে নেওয়া যাক, ঠিক আছে? দেখো প্রথমে যে ফর্মুলাটা আছে আমরা সবাই জানি, এই যে রেট অফ রিঅ্যাকশন, এটা কে সি টু দি পাওয়ার 0 বা আলটিমেটলি কে। তাহলে ঘনমাত্রার সাপেক্ষে রেট অফ রিঅ্যাকশন চেঞ্জ হবে না, এটা কনস্ট্যান্ট থাকবে। তারপর দেখো, তারপর আমরা লিখতে পারি এখানে, এই যেখানে এখানে দুটো টার্ম তোমাকে আমি পরিচয় করাবো, যেমন আচ্ছা এখানে লিখবা কে ইকুয়াল টু লিখবা 1/t, কে ইকুয়াল টু কত লিখবা 1/t, আর এখানে বসাবা সি নট মাইনাস সি। তো ভাই সি নট কি জিনিস আর সি কি জিনিস, সি নট কি জিনিস আর সি কি জিনিস আমি তোমাকে চলো বুঝাই বলি, আসো। আচ্ছা দেখো, ধরো তুমি একটা বিক্রিয়া শুরু করছো, তো বিক্রিয়ার শুরুতে যে ঘনমাত্রা থাকে তাকে বলে সি নট। আর আমাদের বইতে এই ঘনমাত্রাটাকে ছোট হাতের এ দিয়ে প্রকাশ করা আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ধরো টি সময় অতিবাহিত হয়েছে, কত সময় অতিবাহিত হয়েছে, টি সময় অতিবাহিত হয়েছে। তো টি সময় অতিবাহিত হইলে বিক্রিয়কের ঘনমাত্রা কমবে না, অবশ্যই কমে যাবে। তো কমতে 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 ধরো টি সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা অবশিষ্ট আছে সি পরিমাণ, তাহলে টি সময় পরে অবশিষ্ট বা অবিয়োজিত ঘনমাত্রা কতটুকু, সি পরিমাণ। তাহলে সিনোডের পরিচয় হচ্ছে শুরুতে ঘনমাত্রা, সিনোডের পরিচয় কি, সিনোডের পরিচয় হচ্ছে শুরুতে ঘনমাত্রা, আর সি এর পরিচয় হচ্ছে টি সময় পর অবশিষ্ট বা অবিয়োজিত ঘনমাত্রা, বা অবিয়োজিত ঘনমাত্রা। বলো এতটুকু বোঝা গেছে কিনা, একটু দেখো, আশা করি এতটুকু সবাই বুঝতে পারছি। তাহলে এখন আর আমাদের বইতে কি বলা হয়েছে, যে ধরো এখানে যদি আমি বলি তোমাকে, এখন আমি জিজ্ঞেস করি তাহলে এখানে বলো তো বিয়োজিত ঘনমাত্রা কত হয়েছে, এখানে আমি যদি তোমার জিজ্ঞেস করি এখানে, তাহলে এখানে বিয়োজিত ঘনমাত্রা কত হবে, তখন তুমি বলবা যে ভাই এখানে বিয়োজিত ঘনমাত্রা এটা ইকুয়াল টু হবে সি নট মাইনাস সি পরিমাণ। কারণ দেখেন আগে ছিল সি নট পরিমাণ ঘনমাত্রা, টি সময় পরে এখন অবশিষ্ট আছে সি পরিমাণ ঘনমাত্রা, তাহলে কতটুকু ঘনমাত্রা বিয়োজিত হয়ে গেছে, সি নট মাইনাস সি পরিমাণ ঘনমাত্রা বিয়োজিত হয়ে গেছে। তো আমাদের বইতে কি করছে, আমাদের বইতে লেখা হয়েছে এরকম, যে ধরো আমাদের বইতে বলছে যে আগে ঘনমাত্রা ছিল এক্স পরিমাণ ধরো বিয়োজিত হয়েছে, তাহলে এখন ঘনমাত্রা বাকি থাকবে কতটুকু, এ মাইনাস এক্স পরিমাণ। বুঝছো, মানে প্রকাশ করার পদ্ধতি, তুমি একটা পদ্ধতি শিখো, দুটো পদ্ধতি শেখার দরকার নেই। আমাদের হাজারি স্যারের বইতে এ আর এ মাইনাস এক্স এভাবে লেখা আছে, বাট এটা একটু ফর্মুলা গুলো কঠিন হয়ে যায়, তুমি এভাবে করে শিখো না, তুমি আমি যে পদ্ধতি শিখাচ্ছি সেটাতে শিখো, সেটা কি, সেটা হচ্ছে তুমি মনে রাখবা যে একদম স্টার্টিং এর ঘনমাত্রা ছিল সি নট, টি সময় পরে গিয়ে ধরো অবশিষ্ট ঘনমাত্রা আছে বা অবিয়োজিত ঘনমাত্রা আছে সি পরিমাণ, তাহলে বিয়োজিত ঘনমাত্রা কত হবে, সি নট মাইনাস সি পরিমাণ। এতটুকু জিনিসটা তুমি এখানে শিখো, তোমাকে যা শিখাইছি তাই তুমি শিখো, কেমন? এর বাইরে তুমি শিখতে যাও না, তাহলে তোমার গন্ডগোল লেগে যাবে। আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা তাহলে আমরা এখানে রেট অফ রিঅ্যাকশনের এটা একটা দেখে ফেললাম। আচ্ছা আরেকটা টার্ম আছে, সেটাকে আমরা বলি অর্ধায়ু। যাকে আমরা বলি অর্ধায়ু। তো অর্ধায়ু এটাকে আমরা টি হাফ দিয়ে প্রকাশ করি, অর্ধায়ুকে আমরা কি দিয়ে প্রকাশ করি, টি হাফ দিয়ে প্রকাশ করি। এটাকে আবার কেউ টি 0.5ও লেখে। তাহলে অর্ধায়ুকে দুইভাবে প্রকাশ করা যায়, অর্ধায়ুকে আমরা ইংলিশে বলি হাফ লাইফ, বা অর্ধায়ুকে আমরা টি হাফ দিয়ে প্রকাশ করি, অথবা টি 0.5 দিয়ে প্রকাশ করি। এখন অর্ধায়ু জিনিসটা কি, অর্ধায়ু জিনিসটা হচ্ছে ধরো অর্ধেকে পরিণত হইতে বা অর্ধেক পরিমাণ বিয়োজিত হইতে যেই সময় প্রয়োজন হয়, মানে ধরা যাক আমার কাছে আদি ঘনমাত্রা আছে সি নট পরিমাণ, এখন যত সময় লাগবে সি নট বাই 2 তে যাইতে, ধরো এর আদি ঘনমাত্রা কতটুকু আছে, সি নট পরিমাণ, বিক্রিয়কের আদি ঘনমাত্রা ধরা যাক সি নট পরিমাণ, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা তো কমবে, যে সময় পরে গিয়ে যা আছে তার অর্ধেক হয়ে যাবে, সেই সময়টাকে আমরা বলি ওই বিক্রিয়ার অর্ধায়ু বা টি 0.5 বা টি হাফ বলি। তার মানে এই যে যা ছিল তার থেকে অর্ধেকে পরিণত হইতে যে সময় প্রয়োজন, তাকে বলা হয় অর্ধায়ু বা হাফ লাইফ, যেটা আসলে টি হাফ এবং টি 0.5 দিয়ে প্রকাশ করা হয়। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমাদের এখানে কাজ হবে যে আমরা দেখে ফেললাম রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু এটা লেখা যায়, কে ইকুয়াল টু এটা লেখা যায়, তাহলে এখান থেকে আমরা একটা অর্ধায়ুর সূত্র বানাইতে পারি, অর্ধায়ু সূত্র কত হবে, তুমি যদি এখানে কি করো, সি এর জায়গায় সি নট বাই 2 বসাও, তাহলে এখানে টি হাফ হবে, প্রমাণ করে দেখবা এখানে অর্ধায়ু সূত্র আসবে সি নট ডিভাইডেড বাই 2 কে।
আমরা এখানে আর এই সূত্রগুলো প্রমাণ করতেছি না। আর আমরা অলরেডি দেখে আসছি এখানে কে এর একক কি হয়, কে এর ইউনিট হয়ে থাকে মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। কত হয়ে থাকে? মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1 হয়ে থাকে। আচ্ছা, আর তুমি যদি এখানে গ্রাফ অঙ্কন করতে চাও, কিসের গ্রাফ অঙ্কন করবা? ধরা যাক তুমি যদি এখানে আমরা একটা কাজ করি, কেমন? ধরো আমরা যদি এখানে একটা গ্রাফ অঙ্কন করি, কিসের গ্রাফ অঙ্কন করবো? দেখো দুইটা গ্রাফ অঙ্কন করতে পারো। চলো তুমি এখানে একটা গ্রাফ হচ্ছে এরকম যে ধরো তোমার এখানে তুমি এখানে দিলা কি, এই যে রেট অফ রিঅ্যাকশন দিলা। তুমি এখানে কি দিলা? তুমি এখানে দিলা রেট অফ রিঅ্যাকশন, কেমন? তুমি এখানে দিলা রেট অফ রিঅ্যাকশন, আর তুমি এখানে ঘনমাত্রা দেখাচ্ছ। তাহলে ঘনমাত্রার সাপেক্ষে এটা কি পরিবর্তন হবে? এটা পরিবর্তন হবে না, এটা কনস্ট্যান্ট থাকবে। অ্যাকচুয়ালি এটা লাগে না, এগুলো দরকার নাই, কেমন? এগুলো দরকার নেই, আমি জাস্ট তোমাকে আমি দেখাইছি এভাবে বের করা যায়, বুঝছো? বাট এগুলো এইচএসসি তে লাগবে না, তাই এগুলো তুমি দেখার দরকার নেই এখন। যেগুলো রাখবে সেটা এখন পড়ো, এখন অপ্রয়োজনীয় জিনিস পড়ে কোনো লাভ নেই। তাহলে দেখো এখন আমরা যদি দেখি যে আমার দ্বিতীয় ক্রমের জন্য, সরি প্রথম ক্রমের জন্য আমার কি কি ফর্মুলা লাগবে, তাহলে আমাদের শূন্য ক্রমের জন্য এই ফর্মুলাগুলো আমাদের একটু লাগবে, একটু আমাদের দিকে প্র্যাকটিস করবা, কারণ এমসিকিউ চলে আসতে পারে, কেমন? এমসিকিউ চলে আসতে পারে। আচ্ছা এবারে দেখো এটা হচ্ছে n ইকুয়াল যদি 1 হয়, n ইকুয়াল যদি কত হয়? 1 হয়, তাহলে কি হবে চলো দেখার চেষ্টা করি। n ইকুয়াল টু 1 হইলে তো এই ক্ষেত্রে রেট অফ রিঅ্যাকশন কত আসবে? n ইকুয়াল যদি 1 হয় তাহলে রেট অফ রিঅ্যাকশন কত আসবে? জাস্ট n এর জায়গায় তুমি কে সি, আমরা জানি রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু কত হয়? কে সি টু দি পাওয়ার n হয়, তাহলে এখানে হবে সি টু দি পাওয়ার 1 হয়ে যাবে, তাই না? তো এই ক্ষেত্রে এই কে সূত্র আসে, কে ইকুয়াল টু হয় 1/t লন অফ সি নট বাই সি। কত হয় এখানে বলো তো? কে ইকুয়াল টু হয়ে থাকে 1/t লন অফ সি নট বাই সি হয়ে থাকে। আর এরপরে এটাকে আসলে এই যে সি ইকুয়াল টু তখন লেখা যায় সি নট ইনভার্স অফ কে টি, এটাও লেখা যায়। মানে এটাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো, লনকে এই পাশে নিয়ে আসলে কি করতে হয়? এক্সপোনেনশিয়াল করতে হয়। তো এইভাবে লেখা যায় সি, এই সি ইকুয়াল মানে উল্টায় ফুলটায়, মানে ধরো আমি আর প্রমাণ করতেছি না জিনিসগুলো, বুঝতে পারছো? ডিরেক্ট লিখে দিচ্ছি। এগুলো একটু সূত্রগুলো একটু মনে রাখবে, একটু পড়বা কয়েকবার, তাহলে হয়ে যাবে। আচ্ছা এখানে অর্ধায়ুর মানটা কত হয়? এখানে অর্ধায়ুর মান হয় টি হাফ, এটার মান হয়ে থাকে এখানে টি হাফ, এটার মান হয়ে থাকে 0.693 ডিভাইডেড বাই কে এর সমান। কত হয়ে থাকে? 0.693 ডিভাইডেড বাই কে এর সমান। আর এই জায়গায় কে এর একক হয়ে থাকে সেকেন্ড ইনভার্স 1, এই জায়গায় কে এর একক হয়ে থাকে সেকেন্ড ইনভার্স 1। আর আরেকটা জিনিস মনে রাখবা যে প্রথম ক্রম বিক্রিয়া যেটা আছে সেটা কখনো শেষ হয় না। কি মনে রাখবা? প্রথম ক্রম বিক্রিয়া কখনো কি হয় না? কখনো শেষ হয় না। এটা কিভাবে বুঝতে পারবো আমরা? তুমি যদি এখানে ধরো বের করতে চাও যে প্রথম ক্রম বিক্রিয়া শেষ হওয়ার জন্য প্রয়োজনীয় সময়, আচ্ছা এই বিক্রিয়া শেষ হওয়া মানে কি? বিক্রিয়া শেষ হওয়া মানে তার অবিয়োজিত ঘনমাত্রা বা অবশিষ্ট ঘনমাত্রা কত হবে? 0 হবে। একটা বিক্রিয়া শেষ হওয়া মানে কি? তার অবশিষ্ট ঘনমাত্রা বা অবিয়োজিত ঘনমাত্রা 0 হবে, তার মানে সি এর ভ্যালু 0 হবে। তুমি এখানে সি এর ভ্যালুকে 0 বসায় দেখো, দেখবা টি ইকুয়াল টু ইনফিনিটি আসবে। তার মানে ইনফাইনাইট সময় লাগবে তোমার একটা প্রথম ক্রম বিক্রিয়াকে শেষ করার জন্য। এই জন্য আমরা বলি প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না। এগুলো লাগবে না, এইচএসসি তে লাগবে না, তাই আমি তোমাকে ডিটেলস আলোচনা করতেছি না, কেমন? যেটা লাগবে তোমাকে আমি ডিটেলস আলোচনা করে দেবো, এডমিশনে লাগে। আচ্ছা এবার যদি আমরা দেখি n ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে? n ইকুয়াল টু 2 হইলে এই ক্ষেত্রে আমার কি হবে দেখো, তাহলে এই ক্ষেত্রে আমার রেট অফ রিঅ্যাকশন কত হবে? কে সি টু দি পাওয়ার n হবে। তাহলে এখানে কে সি টু দি পাওয়ার কত হয়ে যাবে বলো তো? এখানে সি স্কয়ার হয়ে যাবে, সি স্কয়ার হয়ে যাবে, n এর মান এখানে 2। আচ্ছা এখানে দেখো কে ইকুয়াল টু কত থাকবে? এখানে কে ইকুয়াল টু থাকবে 1/t, 1/t দেখো। আর এখানে থাকবে, দেখো মনোযোগ দাও, এখানে থাকবে সি নট মাইনাস সি, এখানে থাকবে সি নট ইন্টু সি থাকবে, কেমন? সি নট ইন্টু সি থাকবে, সি নট ইন্টু সি থাকবে। দেখো এই প্রথম শূন্য ক্রম আর দ্বিতীয় ক্রমের মধ্যে পার্থক্যটা কোথায়? এখানে শুধু সি নট মাইনাস সি, এখানে সি নট মাইনাস সি তো আছে, নিচে আবার সি নট ইন্টু সিও আছে, বুঝছো? একটু করে মনে রাখবে এগুলো, এগুলো আসলে পরীক্ষায় অত বেশি লাগে না, বাট তারপরে তোমাকে দেখা দিচ্ছি। আচ্ছা এখানে টি হাফের সূত্র হয় 1/কে নট, টি হাফ ইকুয়াল টু কত হয়? 1/কে নট হয়। তারপর এখানে এই যে আমরা অলরেডি দেখে আসছি কে এর একক কি হয়ে থাকে? কে এর একক এটা হয়ে থাকে আমার লিটার মোল ইনভার্স অফ 1 সেকেন্ড ইনভার্স অফ 1। এই জিনিসগুলো আমাদের একটু জানা লাগবে, সো আমরা একটু করে দেখে ফেললাম। একটু করে এটা তুলে ফেলো, তোলা হইলে আমাকে বলে, এগুলো প্রমাণ শেখার দরকার নাই, হ্যাঁ এগুলো প্রমাণ শেখার দরকার নাই, ওকে এগুলো প্রমাণ শেখার দরকার নাই, জাস্ট একটু করে তুমি দেখে ফেলো। তোলা হয়েছে সবার? এগুলার প্রমাণ শেখার কোনো দরকার নেই, ফর্মুলা কোত্থেকে আসছে এগুলা, কেমন? আচ্ছা চলো ডান ডান। এগুলা দুই একবার তুমি রিডিং করবা, বিশেষ করে এটা বেশি ইম্পর্টেন্ট, কে এর এককটা বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? এই কে এর যে এককগুলো আছে এককটা বেশি ইম্পর্টেন্ট। তোমাকে যদি প্রশ্নে বিক্রিয়াটা কত ক্রমে সেটা বলা না থাকে,
তাহলে একক দেখে চিনতে হবে তোমাকে বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কত ক্রমের, সেটা তোমাকে একক দেখে চিনতে হবে বিক্রিয়াটা কত ক্রমের। তাহলে চলো আমরা একটু নেক্সটে যাই। এই যে আমরা এখন বিক্রিয়ার হার ধ্রুবক, যেটাকে আমরা কে বলছি, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা কে বলছি, এই কে নিয়ে একটু করে আমরা আলোচনা করার চেষ্টা করি। হার ধ্রুবক যেটাকে আমরা কে বলছি, এটা নিয়ে চলো আমরা আলোচনা করার চেষ্টা করি। দেখো আমরা অলরেডি আমরা দেখছি যে তোমার ধরো রেট অফ রিয়াকশন, এটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, রেট অফ রিয়াকশন, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটা ইকুয়াল টু লিখতে পারি কে সি টু দি পাওয়ার এন লিখতে পারি, তাই না? অথবা এভাবে চিন্তা করো, ধরো একটা বিক্রিয়া, আমি একদম সহজভাবে তোমাকে বুঝাই। ধরো একটা বিক্রিয়া লেখা আছে এ আর বি, এখান থেকে ধরো তুমি একটা প্রোডাক্ট এখানে পাচ্ছ, তুমি এখান থেকে একটা প্রোডাক্ট পাচ্ছ। তাহলে এই বিক্রিয়ার জন্য তুমি রেট অফ রিয়াকশন কি লিখতে পারো, রেট অফ রিয়াকশন কি লিখতে পারো? ধরো এটা সিঙ্গেল স্টেপ বিক্রিয়া, মানে এটা এক ধাপে করতেছে, তাহলে এটার জন্য লেখা যায় কে এ টু দি পাওয়ার 1 আর বি টু দি পাওয়ার 1, এরকম করে লেখা যায় এই রিয়াকশনটার জন্য। আচ্ছা এবার আসো আমরা কে কে এটা ডেফিনেশন দেখার চেষ্টা করি, এই কে এর কি করব, ডেফিনেশন দেখার চেষ্টা করব। আচ্ছা যদি আমি আমি যদি এখানে একটা কাজ করি, দেখো তো এই জায়গায় আমি যদি এই এ এর ঘনমাত্রাকেও 1 মোলার রাখি আর বি এর ঘনমাত্রাকেও 1 মোলার রাখি, কি করলাম আমি এখানে এ এর ঘনমাত্রা আর বি এর ঘনমাত্রা দুইটাকে 1 1 করে রাখলাম। তাহলে এই ক্ষেত্রে তুমি একটু দেখো তো, এই ক্ষেত্রে তাহলে রেট অফ রিয়াকশন ইকুয়াল টু কত হবে, রেট অফ রিয়াকশন ইকুয়াল টু কত হবে? এই ক্ষেত্রে রেট অফ রিয়াকশন ইকুয়াল টু কত হবে? তুমি বলবা যে ভাই রেট অফ রিয়াকশন তো কে এর সমান হবে। হ্যাঁ আমি তোমার সাথে একমত। দেখো যদি এই বিক্রিয়ার জন্য তুমি রেট অফ রিয়াকশন কিভাবে লিখতে পারো, আর যদি এই দুইটার ঘনমাত্রাকে 1 মোলার করে রাখো, তাহলে রেট অফ রিয়াকশন ইকুয়াল টু হবে কে, কারণ এটাও 1 এটাও 1। তাহলে আমরা কি বলতে পারি, আমরা তাহলে ডেফিনেশনটা এভাবে দিতে পারি। দেখো আমরা ডেফিনেশন বলতে পারি যে আমার বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমরা 1 মোলার করে রাখি, বা একক ঘনমাত্রা, দেখো এখানে কি লিখছে, একক মোলার ঘনমাত্রার, একক মোলার ঘনমাত্রার বিক্রিয়কগুলার যে বিক্রিয়ার হার, একক ঘনমাত্রার বিক্রিয়কগুলার যে বিক্রিয়ার হার, যে বিক্রিয়ার হার বেসিক্যালি এটাকে আমি কি বলতেছি, বেসিক্যালি এটাকেই বলা হয় সেই বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে একক ঘনমাত্রার, এক ঘনমাত্রাকে যদি 1 করে দাও, বিক্রিয়কগুলার ঘনমাত্রাকে যদি 1 করে দাও, তাহলে ওই অবস্থায় তুমি যে বিক্রিয়ার হারটা পাবা, সেটাকে আমরা বলতেছি ওই বিক্রিয়ার হার ধ্রুবক। আশা করি বুঝতে পারছো। এটাকে কয়েকটা নামে আমরা ডেকে থাকি, এটাকে আমরা কি কি নামে ডাকি দেখো তো। এই যে কে, এটাকে আমরা বিক্রিয়ার হার ধ্রুবক বলতে পারি, বিক্রিয়ার হার ধ্রুবক বলতে পারি। এটাকে কেউ কেউ আবার বিক্রিয়ার গতি ধ্রুবক বলে, এটাকে কেউ কেউ আবার বিক্রিয়ার কি বলে, এটাকে কেউ কেউ আবার বিক্রিয়ার গতি ধ্রুবক বলে, এটাকে কেউ কেউ আবার বিক্রিয়ার কি বলে বলতো, এটাকে বিক্রিয়ার গতি ধ্রুবক বলে, গতি ধ্রুবক বলে। আবার এটাকে আবার কেউ কেউ আরেকটা নামে ডাকে, সেটা কি, সেটা হচ্ছে আপেক্ষিক বিক্রিয়ার হার, সেটাকে বলে আপেক্ষিক বিক্রিয়ার হার। এটাকে ভাই আপেক্ষিক বিক্রিয়ার হার কেন বলে? আপেক্ষিক বিক্রিয়ার হারের একটু ইংলিশ টার্মটা দেখো তো, স্পেসিফিক রিয়াকশন রেট। আপেক্ষিক বিক্রিয়ার হার যেটা আছে, এটার ইংলিশ টার্ম হচ্ছে স্পেসিফিক রিয়াকশন রেট। স্পেসিফিক এই ওয়ার্ডটার দিকে একটু গুরুত্ব দাও। দেখো এটাকে স্পেসিফিক বলার কারণ কি, দেখো তো কোন হারকে আমি হার ধ্রুবক বলতে পারবো, যদি ঘনমাত্রা 1 মোলার হয়, মানে স্পেসিফিক একটা পার্টিকুলার ঘনমাত্রার, একটা পার্টিকুলার বা একটা স্পেসিফিক ঘনমাত্রার দ্রবণে বিক্রিয়কের জন্যই হারটা হার ধ্রুবকের সমান হয়। এই জন্য একটা স্পেসিফিক বিক্রিয়ার জন্য হয় বলে এই ক্যাটাকে কি বলা হয় বলতো, স্পেসিফিক রিয়াকশন রেট অথবা আপেক্ষিক বিক্রিয়ার হারও বলা হয়ে থাকে। আচ্ছা এইবার আসলে দেখার চেষ্টা করি, এই যে আমাদের যে কে আছে, এই কে এর মানটা কিসের উপর ডিপেন্ড করে, এই যে কে এর মানটা কিসের উপর ডিপেন্ড করে, কে এর মানটা কিসের উপর ডিপেন্ড করে? দেখো কে এর মান টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কে এর মান, একটা জিনিস মনে রাখবা, এই চ্যাপ্টারে এই পুরা রাসায়নিক পরিবর্তনে যতগুলো সাম্য ধ্রুবক বলো, মানে ধ্রুবক আসবে, সাম্য ধ্রুবক, আয়নিক গুণফল, মানে ধ্রুবক যেগুলো আসবে সবগুলো টেম্পারেচার ডিপেন্ডেন্ট, সবগুলো কি ডিপেন্ডেন্ট, টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কেমন? তাহলে কে এর মানটা কার উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তারপর কে এর মানটা কার উপর ডিপেন্ড করে জানো, কে এর মানটা সক্রিয়ণ শক্তির উপর ডিপেন্ড করে। কার মান, কিসের মানের উপর ডিপেন্ড করে, সক্রিয়ণ শক্তি। ভাই সক্রিয়ণ শক্তি জিনিসটাকে এখনো তোমাকে পড়াই নেই, এটা ই এ দিয়ে প্রকাশ করি, আজকে পড়াবো। তাহলে কে এর মানটা সক্রিয়ণ শক্তির উপর ডিপেন্ড করে। কে এর মান আবার প্রভাবক, তার উপরও ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে বলো, কে এর মানটা তাপমাত্রার উপর নির্ভর করে, সক্রিয়ণ শক্তির উপর নির্ভর করে, আর
প্রভাবকের উপর নির্ভর করে। বেসিক্যালি প্রভাবক আর সক্রিয়ণ শক্তি একে অপরের সাথে সম্পর্কিত। তো কে এর মান যেহেতু সক্রিয়ণ শক্তির সাথে সম্পর্কিত, আবার সক্রিয়ণ শক্তি যেহেতু প্রভাবকের সাথে সম্পর্কিত, তাহলে আমরা ইনডাইরেক্টলি বলতে পারি কে এর মানটা আসলে প্রভাবকের উপরে ডিপেন্ড করে। বুঝতে পারছো? কেমনে ডিপেন্ড করে সেটা আমি শিখাই না, এখনো তোমাকে শিখাবো, বাট ধৈর্য ধরো। দেখো এখানে আমি যদি আবার পয়েন্টগুলো দেখার চেষ্টা করি, যে কে হাড় ধ্রুবকের কিছু বৈশিষ্ট্য বলা আছে, এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ সাথে এগুলা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। খ দেখো কি বলছে এখানে, যে একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে, একটা পার্টিকুলার বিক্রিয়ার ক্ষেত্রে, একটা নির্দিষ্ট তাপমাত্রাতে, পার্টিকুলার টেম্পারেচারে ওই বিক্রিয়ার যে হাড় ধ্রুবক, এটার মান সব সময় নির্দিষ্ট থাকবে, মানে কনস্ট্যান্ট থাকবে। কিন্তু তাপমাত্রা পরিবর্তন করলে তুমি হাড় ধ্রুবকের মানও পরিবর্তন হবে। তুমি যদি চাপকে পরিবর্তন করো, আয়তন পরিবর্তন করো, হাড় ধ্রুবকের মানে চেঞ্জ হবে না। আচ্ছা, একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে তো ভিন্ন ভিন্ন কে এর মান হবে। আচ্ছা, আর যদি কোনো কারণে কি হয়, বিক্রিয়ার হাড় ধ্রুবকের মান বেশি হলে, মানে ধরো কে যদি বেশি হয়, আচ্ছা দেখো তো কে বেশি হওয়া মানে কি, রিয়াকশন রেট অফ রিয়াকশনও বেশি হবে, মানে বিক্রিয়ার হারও বেশি হবে না। মানে যদি বিক্রিয়ার কে এর মানটা বেশি হয়, তাহলে সেই বিক্রিয়ার হারটাও বেশি হবে না, কারণ রেট অফ রিয়াকশন ইকুয়াল টু কি হয়ে থাকে, কে সি টু দি পাওয়ার এন। আমরা সবাই জানি আমাদের যে রেট অফ রিয়াকশন আছে, দেখো আমাদের যে রেট অফ রিয়াকশন আছে, এটা তো হয়ে থাকে কে সি টু দি পাওয়ার এন। এখন যদি তুমি কে কে বাড়াও, তাহলে ডেফিনেটলি সেখানে কি হবে, সেখানে রেট অফ রিয়াকশন যেটা আছে এটাও বেড়ে যাবে। তাহলে সেখানে কি হবে, কে কে বাড়ানো হইলে তোমার রেট অফ রিয়াকশন কি হবে, রেট অফ রিয়াকশন এটাও বেড়ে যাবে, এটাই বলছে। যদি কি হয়, কে এর মান যদি বেশি হয়, তাহলে ওই বিক্রিয়ার যে বেগ বা হার আছে সেটাও কি হবে, বেশি হবে। বুঝতে পারছো? আর কে এর মান কম হইলে সেই বিক্রিয়ার হার বা রেটও কি হবে বলতো, রেটও কম হবে। বুঝা গেছে সবার? বুঝতে পারছো সবাই? একটু করে আমাকে কমেন্টে জানাও এটা কি বুঝতে পারছো। হাড় ধ্রুবক কনসেপ্ট ক্লিয়ার? আশা করি তোমাদের হাড় ধ্রুবকের সকল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে চলো আমরা একটু নেক্সটে যাই। নেক্সটে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, ধরো অনেক সময় কি হবে, ধরো তোমাকে একটা বিক্রিয়া দেওয়া আছে, কথার কথা এখানে তোমাকে একটা বিক্রিয়া দেওয়া আছে 2a + b। এখান থেকে ধরো যাক আমাকে বললো তুমি একটা এখান থেকে প্রোডাক্ট পাইছো, ধরো যাক আমাকে বললো এখান থেকে তুমি একটা কি পাইছো, একটা উৎপাদক পাইছো। ধরো কথার কথা এখান থেকে তুমি কি পাইছো, উৎপাদক পাইছো। এখান থেকে তুমি প্রোডাক্ট বা উৎপাদক পাইছো। এখন তোমার কোয়েশ্চনে ভালো করে বুঝো, তোমার কোয়েশ্চনে এই বিক্রিয়াটা কত ক্রমের বিক্রিয়া সেটা উল্লেখ করা নাই। তোমার কোয়েশ্চনে কি উল্লেখ করা নাই, বিক্রিয়া কত ক্রমের সেটা উল্লেখ করা নাই। এই প্রশ্নে বিক্রিয়াটা কে এর একক এটাও উল্লেখ করা নাই, কে এর একক এটাও কি নাই, উল্লেখ করা নাই। তাহলে বুঝো তোমার প্রশ্নের মধ্যে কি নাই, প্রশ্নের মধ্যে তোমার কাছে এখানে এই বিক্রিয়াটা কত ক্রমে সেটা উল্লেখ করা নাই, জাস্ট বিক্রিয়া দেওয়া আছে তোমার কাছে, কে এর এককও বলা নাই। তাহলে কে এর একক দেওয়া থাকলে যদি কে এর একক সেকেন্ড ইনভার্স ওয়ান হইতো, তাহলে তুমি বুঝে নিতা এই বিক্রিয়াটা প্রথম ক্রমের বিক্রিয়া। যদি কে এর একক লিটার মোল ইনভার্স ওয়ান সেকেন্ড ইনভার্স ওয়ান হইতো, তুমি বুঝে নিতা এটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। বাট কে এর এককও তোমার কাছে দেওয়া নাই। একই সাথে এই বিক্রিয়াটা সিঙ্গেল স্টেপ নাকি মাল্টি স্টেপ সেটাও বলা নাই, সেটাও কি নাই, মাল্টি স্টেপ বলা নাই। সিঙ্গেল স্টেপ নাকি মাল্টি স্টেপ এটা কি নাই, এটা বলা নাই। তার মানে কিছুই দেওয়া নাই, তোমার কিচ্ছু দেওয়া নাই, জাস্ট রিয়াকশন দিয়ে দিছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যদি এরকম রিয়াকশন দিয়ে দেয়, তাহলে এই বিক্রিয়াগুলোকে আমরা সিঙ্গেল স্টেপ বিক্রিয়া ধরে নিব। আমি কি অ্যাজাম্পশন করে নিব বা কি ধরে নিব, আমরা এটাকে আমরা সিঙ্গেল স্টেপ বিক্রিয়া ধরে আমাকে আগাইতে হবে, যেহেতু আমাকে কিছুই বলে দেয় নাই। তাহলে সিঙ্গেল স্টেপ বিক্রিয়া ধরবো, এবং সিঙ্গেল স্টেপ বিক্রিয়ার জন্য অ্যাকচুয়ালি কি হয়ে থাকে, রেট অফ রিয়াকশন ইকুয়াল টু কি হয়ে থাকে, রেট অফ রিয়াকশন ইকুয়াল টু হচ্ছে ওই যে ভরক্রিয়া সূত্রটাই লেখা যায়। সিঙ্গেল স্টেপের জন্য কিন্তু ভরক্রিয়া সূত্রটা খাটে, তোমাকে আমি গতদিন বলছিলাম সিঙ্গেল স্টেপ বিক্রিয়ার জন্য কিন্তু ভরক্রিয়া সূত্র এটা খাটবে, মনে আছে? সিঙ্গেল স্টেপ বিক্রিয়ার জন্য ভরক্রিয়া সূত্র খাটে, মাল্টি স্টেপ বিক্রিয়ার জন্য যে সকল বিক্রিয়া একাধিক ধাপে ঘটে সেখানে ভরক্রিয়া সূত্র খাটে না, সেখানে বিক্রিয়ার ক্রমের কনসেপ্ট চলে আসে আলাদা করে। তাহলে এখন দেখো আমরা তাহলে এই বিক্রিয়ার জন্য ক্রম কত হবে, এইটা হচ্ছে পাওয়ার 2, এখানে পাওয়ার আছে 1। তাহলে এই বিক্রিয়ার জন্য তখন আমার ক্রম হবে, এই বিক্রিয়ার জন্য তখন আমার ক্রম হবে এই যে 2 + 1 তার মানে 3 হবে। তাহলে এরকম ভাবে আমাদের আগাইতে হবে, তখন এরকম ভাবে তোমার আমাকে এখানে আগাইতে হবে। আচ্ছা, আরেকটা তোমাকে কনসেপ্ট একটু দেখাই দিয়ে আসো, সেটা হচ্ছে দেখো তুমি রেট অফ রিয়াকশনের তাহলে এখন দুইটা ফর্মুলা শিখলা। দেখো রেট অফ রিয়াকশনের তুমি তাহলে দুইটা ফর্মুলা শিখলা। ধরো একটা ফর্মুলা তুমি শিখলে এরকম, ধরো রেট অফ রিয়াকশন ইকুয়াল টু তুমি শিখলা এই যে কে সি টু দি পাওয়ার এন, এরকম একটা ফর্মুলা শিখলা। আর আরেকটা ফর্মুলা তুমি শিখছিলা, মনে আছে কিনা দেখো, রেট অফ রিয়াকশন ইকুয়াল টু, তুমি রেট অফ রিয়াকশনের আরেকটা ফর্মুলা কিন্তু শিখছো। কোন ফর্মুলা? যে ভাই রেট অফ রিয়াকশন ইকুয়াল টু
রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু কি হয়, এই যে চেঞ্জ অফ ঘনমাত্রা কি হয়, উপরে বসাই আমরা যে ভাই উপরে বসাই আমরা, এখানে আমরা মাইনাস দিব যদি আমরা বিক্রিয়ক মানে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন লিখি, চেঞ্জ অফ বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন, আর এখানে লিখবো চেঞ্জ অফ টাইম। দেখো রেট অফ রিঅ্যাকশন তুমি এই ফর্মুলাও শিখছো, রেট অফ রিঅ্যাকশন তুমি এই ফর্মুলাও শিখছো। এখন কথা হচ্ছে ভাই কোনটা কোন জায়গায় ইউজ করতে হয়, কোন ফর্মুলা কোন জায়গায় ইউজ করতে হয়। ধরো তোমাকে যদি এরকম বলে দে যে 10 সেকেন্ডের ব্যবধানে তোমার ঘনমাত্রা এতটুকু হ্রাস পাইছে, মানে একটা সময় ব্যবধান বলে দিছে, সময় ব্যবধান বলে দিলে বিক্রিয়ার হার বের করার সময় তুমি এই ফর্মুলা ইউজ করবা। তোমাকে যদি কি বলে দে বলো তো, সময় ব্যবধান বলে দে, তোমাকে যদি প্রশ্নে কি লেখা থাকে সময় ব্যবধান লেখা থাকে, মানে ধরো তোমাকে বলে দিছে 10 সেকেন্ডের মধ্যে ঘনমাত্রা এতটুকু বৃদ্ধি পাইছে বা ঘনমাত্রা এতটুকু হ্রাস পাইছে, তাহলে সময় ব্যবধান বললে কি বলে দিলে, সময় ব্যবধান বলে দিলে, কি বলে দিলে, সময় ব্যবধান, সময় ব্যবধান বলে দিলে, সময় ব্যবধান বললে আমরা এই সূত্র ইউজ করব। বাট এমন যদি হয় আমাকে যদি বলে যে ধরো কথার কথা আমাকে বললো যে তুমি টি ইকুয়াল টু 5 সেকেন্ডে, তোমাকে বলা হইলো ধরো টি ইকুয়াল টু 5 সেকেন্ডে, ধরো টি ইকুয়াল টু 5 সেকেন্ডে রেট ইকুয়াল টু কত, মানে একটা পার্টিকুলার টাইমে তোমাকে রেট জিজ্ঞেস করছে, মানে কি একটা পার্টিকুলার টাইমে, মানে একটা পার্টিকুলার বা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট টাইম বা নির্দিষ্ট সময়, ওইখানে তোমাকে রেট জিজ্ঞেস করা হয়েছে। ধরো তোমাকে বলছে 6 সেকেন্ড সময় রেট কত, 7তম সেকেন্ডে রেট কত বা 10তম সেকেন্ডে রেট কত, তখন ইউজ করবে তুমি এই সূত্র। তখন এই সূত্রের সিগনিফিকেন্সটা কি, ধরো তোমাকে বলছে 5 সেকেন্ডে রেট কত, মানে 5তম সেকেন্ডে রেট কত, তাহলে এখানে হবে 5 সেকেন্ডে রেট বের করব, এখানে কে বসাবো, আর এই সিটা হবে তখন 5তম সেকেন্ডে ঘনমাত্রা, তাহলে তখন এই সি বলতে আমি কি বুঝবো, এটা বুঝবো 5তম সেকেন্ডে ঘনমাত্রা। বুঝা গেছে? তার মানে এইটা ইউজ হয় কখন, যখন তোমাকে একটা সময়ের ব্যবধান দেওয়া থাকে, একটা ব্যক্তি দেওয়া থাকে, সময়ের কি দেওয়া থাকে, একটা ব্যক্তি দেওয়া থাকে, ব্যবধান না লিখে এখানে লিখো ব্যক্তি, ব্যবধান না লিখে এখানে কি লিখো ব্যক্তি, তোমাকে যদি একটা টাইমের ইন্টারভাল দেওয়া থাকে তখন তুমি হচ্ছে এই সূত্র ইউজ করবা। আর যদি যদি তোমাকে বলে এই একটা পার্টিকুলার টাইমে, তখন তুমি এটা ইউজ করবা। বুঝতে পারছি নাকি বুঝি নাই বলো তো? আর আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি প্রারম্ভিক, একটা ওয়ার্ড লক্ষ্য করবো অনেক সময় ম্যাথের মধ্যে থাকে প্রারম্ভিক। প্রারম্ভিক মানে কি জানো? প্রারম্ভিক মানে হচ্ছে শুরু করা, শুরু করা। আর প্রারম্ভিকে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এই যে টি ইকুয়াল টু 0 সেকেন্ড বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, আমরা টি ইকুয়াল টু 0 সেকেন্ড বলতে অ্যাকচুয়ালি কি বুঝি, ধরো আমরা যে কোনো কিছু ক্যালকুলেশন করার সময় স্টপওয়াচ দিয়ে ক্যালকুলেশন করি, তো যেই মুহূর্তে স্টপওয়াচটা অন করব সেটাকে আমি বলবো টি ইকুয়াল টু 0 সময় বা প্রারম্ভিক সময়। তাহলে প্রারম্ভিক বলতে আমরা বুঝবো অ্যাকচুয়ালি টি ইকুয়াল টু 0 সময়, টি ইকুয়াল টু 0 সময়। অনেক সময় তোমাকে বলবে তুমি প্রারম্ভিক হার বের করো, কি বের করো, প্রারম্ভিক হার বের করো। যখন তুমি এখানে প্রারম্ভিক হার বের করবা তখন এখানে কোন ঘনমাত্রা বসাবা, 0তম সেকেন্ডে কত ঘনমাত্রা আছে সেটা বসাবা। তাহলে দুইটার মধ্যে কি ডিফারেন্স বুঝতে পারছি? আশা রাখতেছি, আশা আমি রাখতেই পারি তুমি ডিফারেন্স গুলো বুঝতে পারছো। দেখো আমরা সবাই বিক্রিয়ার হার পড়ে যাই, কিন্তু ডিফারেন্স গুলো আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোনটা কোন সময় অ্যাপ্লাই হয়। বলো ক্লিয়ার কিনা? আমি আশা রাখতেছি তোমাদেরকে এইচএসসির আগে হলেও এসে এই কনসেপ্টগুলো তুমি ক্লিয়ার করে যাচ্ছ। দেখবে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করলে তোমার এডমিশন জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারছি আমরা নাকি বুঝি নাই? ভেরি গুড, ভেরি গুড। চলো নেক্সট যাই, আসো নেক্সটে আমরা একটা ম্যাথ সলভ করে ফেলি। বলছে কি দেখো, বলছে একটা প্রথম ক্রম বিক্রিয়ার, তাহলে বলেই দিছে একটা প্রথম ক্রম বিক্রিয়া, বলেই দিছে কি বিক্রিয়া, প্রথম ক্রম, তাহলে n ইকুয়াল টু কত হবে, n ইকুয়াল টু 1 হবে। সেই বিক্রিয়ার 15% সম্পন্ন হয় 20 মিনিটে, তাইলে বিক্রিয়ার অর্ধায়ু কত হবে, আর 60% সম্পন্ন হইতে কত সময় লাগবে তা নির্ণয় করো। ভালো করে বুঝো, একটা বিক্রিয়া আছে, বিক্রিয়াটা প্রথম ক্রমের, তারপর তার থেকে বড় কথা কি, ধরো একদম বিক্রিয়ার শুরুতে ঘনমাত্রা ছিল কতটুকু, সিনট পরিমাণ। বিক্রিয়ার শুরুতে ঘনমাত্রা ছিল কতটুকু, বিক্রিয়ার শুরুতে ঘনমাত্রা ছিল সিনট পরিমাণ। এখানে কতটুকু সম্পন্ন হয়েছে বলো তো, 15% সম্পন্ন হয়েছে। কতটুকু সম্পন্ন হয়েছে, 15% সম্পন্ন হয়েছে। তাহলে এখানে 15% ডান হয়েছে, তাহলে এখানে 15% ডান। সময় লাগছে কতটুকু, টাইম লাগছে তোমার কাছে 15% সম্পন্ন হইতে 20 মিনিট। তাহলে তুমি আমাকে বলো তো 15% যদি শেষ হয় তাহলে এখন অবশিষ্ট ঘনমাত্রা কত আছে, সি, যেটাকে আমরা বলি অবশিষ্ট ঘনমাত্রা বা অবিয়োজিত ঘনমাত্রা, তাহলে সেটা হচ্ছে 85% আনডান আছে, এখন অবশিষ্ট আছে, তাহলে 85% অফ সি নট। তাহলে এখানে আমরা এটা বলতে পারি সি এর মান হচ্ছে অ্যাকচুয়ালি 0.85 অফ সি নট। এটা কি সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানো? এই জিনিসটা কি সবাই বুঝতে পারছি আমরা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দেখো, তার মানে আমাকে যখন বলছে 15% সম্পন্ন হয়, তাহলে 15% ডান,
তাহলে আরো 85% কিন্তু এখন আনডান অবস্থায় আছে বা 85% অবিয়োজিত অবস্থায় আছে। তাহলে এখানে সি ইকুয়াল টু হবে তখন 85% অফ সি নট বা 0.85 সি নট হবে। আচ্ছা, তখন আমাকে জিজ্ঞেস করছে বিক্রিয়ার অর্ধায়ু কত। এখন দেখো এটা হচ্ছে একটা প্রথম ক্রম বিক্রিয়া, তো প্রথম ক্রম বিক্রিয়ার জন্য অর্ধায়ু কত হয়? প্রথম ক্রম বিক্রিয়ার জন্য অর্ধায়ু হয়ে থাকে, দেখো ভালো করে বুঝো, প্রথম ক্রমের জন্য অর্ধায়ু হয়ে থাকে যেটাকে আমরা টি হাফ বা টি 0.5 বলি, যার ভ্যালু হয়ে থাকে 0.693 ডিভাইডেড বাই কে এর সমান হয়ে থাকে। তাহলে অ্যাকচুয়ালি তোমার এখানে অর্ধায়ু বের করার জন্য তোমার কি দরকার? কে দরকার। তো কে তুমি কিভাবে বের করবা? দেখো তো n ইকুয়াল টু 1 এর জন্য তোমাকে আমি কে এর ফর্মুলা কি শিখাইছি একটু আগে। n ইকুয়াল টু 1 এর জন্য তোমাকে আমি কে এর ফর্মুলা শিখাইছি, কে ইকুয়াল টু 1/t, তারপর এখানে হবে লন অফ সি নট বাই সি হবে। তাহলে এখানে ভ্যালু বসায় দাও। তাহলে এখানে 1/t, টি মানে এখানে কত একক বলো তো? 20। বাট কেয়ারফুল থাকবে, এটা কিন্তু মিনিট একক, এটা সেকেন্ড ইনভার্স সেকেন্ড একক না। তারপর এখানে লন বসাবা, তারপর এখানে দেখো এখানে কত বসাবা? সি নট তো সি নটই আছে, আর সি মানে কত? 0.85 সি নট। তাহলে এখানে দেখো কাটাকাটি করে দেখো বিক্রিয়াতে কে কত আসবে দেখো। তাহলে এখানে কে ইকুয়াল টু আসবে তোমার 1/20, তারপরে ইন্টু লন অফ 1/0.85। তাহলে এটা চলে আসবে 0. আচ্ছা, আমি যদি সাইন্টিফিক মোডে যদি করি এটাকে যদি আমরা সাইন্টিফিক মোডে যদি করি এটাকে আমরা, তাহলে এখানে আসবে 8.125 গুণন 10 ইনভার্স অফ 3 আসছে, আর একক হবে মিনিট ইনভার্স 1। বলো বোঝা গেছে কিনা? একক হবে এত মিনিট ইনভার্স 1। বলো বুঝতে পারছো কিনা? ক্লিয়ার সবার এটা? তাহলে বাট আমি কিন্তু কে এর এককটা আমি কিন্তু কে এর মান জানতে চাইনি, আমাদের এখানে কিন্তু কে এর মান বের করতে বলে নাই। আমাকে বের করতে বলছে কি? আমাকে বের করতে বলছে, দেখো ভালো করে বুঝো, আমাকে বের করতে বলছে কি? আমাকে বের করতে বলছে অর্ধায়ু। আমাকে বের করতে বলা হয়েছে অর্ধায়ু। তাহলে অর্ধায়ু কিভাবে বের করবো? ভাই আপনি কে এর একক মিনিট ইনভার্স 1 কেন বসাইছেন? কারণ ওই যে কে এর একক কি হয় প্রথম ক্রম বিক্রিয়ার জন্য? সেকেন্ড ইনভার্স 1 বা সময়ের ইনভার্স 1। সময় এখানে মিনিটে দেওয়া, তাই তুমি এখানে মিনিট ইনভার্স 1 বসাইছো। তাহলে এখন আমাকে বের করতে বলছে অর্ধায়ু। তাহলে অর্ধায়ু কত আসবে? অর্ধায়ু যেটা আছে, যেটাকে আমরা টি 0.5ও বলতে পারি, তাহলে এটা হচ্ছে 0.693 ডিভাইডেড বাই হচ্ছে কে এর মান। তো তুমি কে এর মানটা এখান থেকে বসায় দাও। এখানে তুমি কত পাবা? 0.693 আছে, আর কে এর মান কত বের করছো? 8.125 গুণন 10 ইনভার্স অফ 3। তাহলে এখানে তুমি বসাই দাও, দেখো কত আসে এটা, দেখো কত আসে এটা। হ্যাঁ, তাহলে এখানে আসবে 0.693 ডিভাইডেড বাই হচ্ছে আনসার। তাহলে এখানে আসবে 85.28 85.282 মিনিট। তাহলে এইটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কাছে একটা আনসার, আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে আমার কাছে এখানে একটা আনসার। আচ্ছা, এরপরে কোশ্চেন কি বলছে এখানে? এরপরে কোশ্চেন বলছে 60% সম্পন্ন হইতে কত সময় লাগে। আচ্ছা, 60% সম্পন্ন হওয়া মানে কি? ধরো শুরুতে ছিল সিনট, তো 60% সম্পন্ন হওয়া মানে কি? 60% সম্পন্ন হওয়া মানে হচ্ছে 60% যদি ডান হয় তাহলে 40% আনডান আছে, বা তার মানে সি অবশিষ্ট কত আছে? 40%, যেটাকে আমি লিখতে পারি কত? 0.4। মানে 40% অফ সি নট অবশিষ্ট আছে, তাহলে এটাকে লেখা যায় 0.4 অফ সি নট। তাহলে এই টাইমটা কত লাগবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো বিক্রিয়া তুমি কি টেম্পারেচার চেঞ্জ করছো? না। তুমি কি এখানে বিক্রিয়া চেঞ্জ করে দিছো? না। তাহলে হার ধ্রুবকটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এখানে টি ইকুয়াল টু তখন কত হবে? যদি কে ইকুয়াল টু এটা লেখা যায়, তাহলে টি ইকুয়াল টু লিখতে পারবো 1/k। টি ইকুয়াল টু লেখা যায় 1/k লন অফ সি নট বাই সি লেখা যায়। তাহলে এখানে দেখো কত আসবে, এখানে 1/k যদি করো তাহলে 1/k এর মান তুমি বের করছো হচ্ছে এটা, যে 8.125 ইন্টু 10 ইনভার্স অফ 3, 10 ইনভার্স অফ 3, তারপর লন অফ তোমার এখানে সি নট, তো সি নট এটা হচ্ছে 0.4 অফ সি নট। দেখো তাহলে এখান থেকে কি চলে আসবে? সুন্দর মতো টিটা চলে আসবে। দেখো তো টিটা কত আসে এখানে? তাহলে এটা হচ্ছে 1/8.125 10 ইনভার্স অফ 3 ইন্টু লন অফ তোমার 1/0.4। তাহলে এটা চলে আসছে 112.774, 112.774 মিনিট চলে আসছে। তাহলে এত হচ্ছে তোমার আনসার। বলো বোঝা গেছে কিনা সবার? তাহলে 60% সম্পন্ন হয়ে এতটুকু সময় লাগবে। 60% সম্পন্ন হওয়ার জন্য আমার এতটুকু সময় প্রয়োজন। ক্লিয়ার সবার? ভাইয়া সাইকেলের, হ্যাঁ আমার কাছে সাইকেলের বুকগুলো আছে, ওগুলা থেকে আপনার ক্লাস পড়াবো, সলভ করতে পারবো। এখানে যেটা হবে সেটা তো আমি সাইকেলের বইতে অনেকগুলো এডমিশনের ম্যাথও আছে, আমি তো তোমাকে এডমিশনে কোনো ম্যাথ করাচ্ছি না এখানে। সো এখানে তো এডমিশনে কোনো ম্যাথে আমি তোমাকে করাচ্ছি না, তুমি চেষ্টা করে দেখতে পারো পারার কথা, কারণ থিওরি পড়া দিচ্ছি, বাট তোমার একটু 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 তোমাকে ইফোর্ট দেওয়া লাগবে, কেমন? একটু তোমাকে নিচ থেকে অনেক কিছু পড়া লাগবে। যাই হোক, চলো দেখার চেষ্টা করি নেক্সটে যাই। তবে হ্যাঁ, সাইকেলের বইয়ে
বোর্ড এক্সামের জন্য যা যা লাগবে তুমি সবই পারবা, বোর্ড এক্সামের জন্য তুমি সবই পারবা। আচ্ছা দেখো এখানে এবার আমি যদি একটু দেখি, এখানে মাঝে মাঝে এটা এই যে খ নাম্বারে জিজ্ঞেস করে, মানে খ বেসিক্যালি খ নাম্বার সাথে হচ্ছে এমসিকিউ, এই দুটার জন্য এটি একটু ইম্পর্টেন্ট। সেটা হলো বিক্রিয়ার হার ধ্রুবক এবং বিক্রিয়ার হার, এই দুটার মধ্যে অনেক সময় ডিফারেন্স জিজ্ঞেস করে। যেমন দেখো ডিফারেন্স গুলো আমি তোমাকে ধরাই দিই। দেখো ডিফারেন্স গুলো হচ্ছে, দেখো একটা প্রথম ডিফারেন্সটা সেটা হলো কি, বিক্রিয়ার যে হার আছে, বিক্রিয়ার হারের একক কিন্তু কনস্ট্যান্ট। মানে কোন একক? সবসময় মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1ই হবে, বা মোলার সেকেন্ড ইনভার্স 1ই হবে বিক্রিয়ার হার। সেটা যত ক্রম বিক্রিয়াই হোক না কেন, যত ক্রম বিক্রিয়াই হোক না কেন, বিক্রিয়ার হারের একক সবসময় মোল লিটার ইনভার্স 1 টাইম ইনভার্স 1 হবে, বা মোলার টাইম ইনভার্স 1 হবে। কিন্তু বিক্রিয়ার যে হার ধ্রুবক আছে, সেটা বিক্রিয়ার ভেদে ভেদে বিক্রিয়ার হার ধ্রুবকের মান ভিন্ন হতে পারে। তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক যেটা আছে, হার ধ্রুবক, সেটা কিসের উপর ডিপেন্ড করে? বিক্রিয়ার ক্রমের উপর নির্ভর করে। মানে এক একটা বিক্রিয়ার জন্য এক এক রকম হয়। বুঝতে পারছি? আর দ্বিতীয় কথা, বিক্রিয়ার যে হার, এটা বেসিক্যালি কি ছিল? ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। তাহলে বিক্রিয়ার হারটা কিন্তু ঘনমাত্রার উপর নির্ভর করতেছে, ঘনমাত্রার উপর। কিন্তু অ্যাকচুয়ালি বিক্রিয়ার যে হার ধ্রুবক আছে, সেটা কিন্তু ঘনমাত্রার উপর ডিপেন্ড করে না। সেটা কিসের উপর ডিপেন্ড করে? টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে? টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, টেম্পারেচারকে পরিবর্তন করলে বিক্রিয়ার হার যেরকম পরিবর্তন হয়, একই সাথে টেম্পারেচারের পরিবর্তনে বিক্রিয়ার হার ধ্রুবকেরও কি হয়? পরিবর্তন হয়। দুইটাই পরিবর্তন হয়। দুইটাই কি হয়? দুইটাই পরিবর্তন হয়। ঠিক আছে? আর এগুলো এটা তুমি পড়ে নিবা, পড়ে নিলে তুমি এখানে পারবা। তারপর যাই নেক্সট সেটা চলে বিক্রিয়া সলভ করি ফেলি। বলছে কি, একটা প্রথম ক্রম বিক্রিয়ার জন্য হার ধ্রুবক হচ্ছে এত। যদি বিক্রিয়ার প্রারম্ভিক ঘনমাত্রা এত হয়, তাহলে বিক্রিয়াটির প্রারম্ভিক হার কত হবে এবং 3 মিনিট পর হার কত হবে। তাহলে জিনিসটা বুঝো। এখানে কোশ্চেনে কি বলা হয়েছে, এখানে দেখো প্রথমেই তোমাকে বলে দিছে যে আমার এই বিক্রিয়াটা হচ্ছে একটা প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে আমার এই বিক্রিয়ার জন্য n ইকুয়াল টু হবে 1। খুব ভালো কথা। এই বিক্রিয়ার হার ধ্রুবক দেওয়া আছে এত, হার ধ্রুবক দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে দেওয়া আছে কে দেওয়া আছে এখানে। আচ্ছা, বলছে এবার যদি প্রারম্ভিক ঘনমাত্রা এত হয়, তাহলে প্রারম্ভিক হার কত হবে? আচ্ছা, আগে চলো রেট ইকুয়েশনটা লিখি। চলো এখানে রেট ইকুয়েশনটা লিখি, বা রেট, দেখো রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু কি লিখতে পারবো এখানে? রেট অফ রিঅ্যাকশন মানে বিক্রিয়ার হার। আমি এটাকে ইংলিশে লিখতেছি, তুমি সবসময় বিক্রিয়ার হার এভাবে লিখবা। আমি তোমাকে বাংলায় লিখে দিয়ে আসো। দেখো তো বিক্রিয়ার হার ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা? বিক্রিয়ার হার ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা? এটা ইকুয়াল টু লিখতে পারবা, বিক্রিয়ার হার ইকুয়াল টু তুমি লিখতে পারবা, দেখো কে, তারপর লিখতে পারো সি টু দি পাওয়ার এন। আর এখানে n ইকুয়াল টু দেওয়া কত? n ইকুয়াল টু দেওয়া হচ্ছে 1। তাহলে n ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এখানে হবে c টু দি পাওয়ার 1 হবে। আশা করি বুঝতে পারছি। তাহলে এখানে হবে ক্যাসি হবে। তাহলে বিক্রিয়ার হার ইকুয়াল টু হবে ক্যাসি। এখন ভালো করে বুঝো, তুমি যদি কি বের করতে বসে প্রারম্ভিক বিক্রিয়ার হার, দেখো প্রারম্ভিক হার বের করতে বসে, মানে প্রারম্ভিক হার বের করো। প্রারম্ভিক হার মানে কি? শুরুতে হার। তাহলে তোমাকে এখানে শুরুর ঘনমাত্রা বসাইতে হবে, বা প্রারম্ভিক ঘনমাত্রা বসাইতে হবে। মানে ভালো করে বুঝো, আমি যদি তোমাকে বাংলায় লিখে দিই, তাহলে তোমার আইডিয়াটা ক্লিয়ার হবে। তুমি যদি এখানে লিখো যে প্রারম্ভিক বিক্রিয়ার হার, তুমি যদি এখানে লিখো যে প্রারম্ভিক বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার, তখন এখানে হবে কে বসাবা, ঠিক আছে? আর এখানে কোন ঘনমাত্রা বসাবা? প্রারম্ভিক ঘনমাত্রা। এখানে বসাবা প্রারম্ভিক ঘনমাত্রা। বুঝতে পারতেছো? এখানে বসাবা প্রারম্ভিক ঘনমাত্রা বসাবা। তাহলে বসাই দাও, এবার বসাই দাও। দেখো আমি এই ভ্যালুটা বের করব, আমি এই ভ্যালুটা বের করব প্রথমে। আচ্ছা, এটা কাজ করি না, আমি এটাকে মুছে দিই। এখানে আসো, এখানে সলভ করে ফেলে আসো। তাহলে এখানে কে এর মান দেওয়া আছে কত? কে এর মান কোশ্চেনে দেওয়া 1.05, 1.05 গুণন tan ইনভার্স অফ 2 দেওয়া। আচ্ছা, আর প্রারম্ভিক ঘনমাত্রা দেওয়া আছে কত? দেখো প্রারম্ভিক ঘনমাত্রা দেওয়া 0.8। তাহলে এটা দেওয়া 0.8। দুইটাকে গুণফল করে দেখো কত আসে, দেখো এখানে। তাহলে 1.05 tan ইনভার্স অফ 2 ইন্টু 0.8, তাহলে এটা চলে আসবে 8.4 গুণন tan ইনভার্স অফ 3 চলে আসছে। আর হারের একক কি হয়? হারের একক হয় মোল লিটার ইনভার্স 1 টাইমের ইনভার্স 1। টাইমের একক দেখো এখানে সেকেন্ডে দেওয়া, তাহলে এখানেও হবে কিসের? সেকেন্ড ইনভার্স 1 এ হবে। তাহলে এটা হচ্ছে আমার প্রারম্ভিক বিক্রিয়ার হার। এটা কি বেড়ে গেল? এটা বেড়ে গেল প্রারম্ভিক বিক্রিয়ার হার কত, সেটা আমাদের বের হয়ে গেছে। এখন আমাকে বলছে 3 মিনিট পর হার কত হবে। 3 মিনিট পর হার কত হবে? দেখো তো স্টার্টিং এ তো ঘনমাত্রা থাকে সি নট, বাট 3 মিনিট পরে কি হবে? ঘনমাত্রা পরিবর্তন হয়ে যাবে। তাহলে 3 মিনিট পরে গিয়ে 3 মিনিট টি ইকুয়াল টু 3 মিনিট পরে গিয়ে তোমার অবশিষ্ট ঘনমাত্রা কত থাকে? সি পরিমাণ থাকবে। তাহলে এখানে তোমার ভালো করে দেখো, তাহলে তোমাকে এখানে অলরেডি কিভাবে কি বের করতে হবে? তুমি যদি 3 মিনিট পর বিক্রিয়ার হার বের করতে চাও, মানে 3 মিনিট পরে, মানে 180তম সেকেন্ডে, তাহলে ওই 3 মিনিট পরে বা 180তম সেকেন্ডে
কতটুকু ঘনমাত্রা আছে সেটাকে এখানে বসাইতে হবে। কথাটা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? মানে তুমি যদি এখানে যদি লিখো যে 3 মিনিট পর বিক্রিয়ার হার, তুমি যদি এখানে লিখো 3 মিনিট পর বিক্রিয়ার হার, তুমি যদি এখানে কি লিখো 3 মিনিট পর বিক্রিয়ার হার, 3 মিনিট পর বিক্রিয়ার হার, তাহলে তুমি এখানে বসাবা কে এত বসালে ঠিক আছে, আর এখানে বসাবা 3 মিনিট পর ঘনমাত্রা, 3 মিনিট পর অবশিষ্ট ঘনমাত্রা, বা শুধু ঘনমাত্রা বললেও হবে। 3 মিনিট পর কত ঘনমাত্রা আছে, 3 মিনিট পর কত ঘনমাত্রা আছে বা কত অবশিষ্ট আছে, এটা বসাবো এখানে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো জিনিসটা। হ্যাঁ, ওকে। দেখো এখন এখানে তাহলে আমি কি বসাবো, আমাকে তাহলে 3 মিনিট পর ঘনমাত্রা বের করতে হবে, মানে আমাকে সি বের করতে হবে। দেখো তো তোমাকে আমি একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম কিনা, যে n ইকুয়াল টু 1 এর জন্য, দেখো n ইকুয়াল টু 1 এর জন্য তুমি সি এর একটা ফর্মুলা দেখো, এই একটা ফর্মুলা দেখো এখানে আছে, n ইকুয়াল টু 1 এর জন্য এই একটা ফর্মুলা দেখো এখানে আছে, এটা এখন আমি কাজে লাগাবো, এই ফর্মুলাকে আমি এখন কাজে লাগাবো। তাহলে দেখো তো আমি সবাই জানি আমরা যে সি ইকুয়াল টু কত হয়ে থাকে এখানে, আচ্ছা এইখানে নিচে করি আসো, আমরা সবাই জানি সি ইকুয়াল টু কত হয়ে থাকে এখানে, সি নট ইনভার্স অফ ক্যাটি হয়ে থাকে। তাহলে এখন বসাই আসো, সি নট মানে কত, আদি ঘনমাত্রা কত, আদি ঘনমাত্রা হচ্ছে 0.8, তাহলে সি নটের ভ্যালু হচ্ছে 0.8। আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস কে, কে এর মান কত এখানে 1.05 গুণন tan ইনভার্স অফ 2, কে এর মান হচ্ছে এটা। এবার একটা জিনিস একটু মনোযোগ দাও, দেখো সেটা হলো এখানে টাইমের এককটা হচ্ছে সেকেন্ড ইনভার্স, মানে এখানে হচ্ছে টাইমের এককটা মিনিটে, তাহলে হয় তোমাকে বোথ টাইমটা মিনিটে নিতে হবে, তাহলে বোথ টাইম সেকেন্ডে নিতে হবে। তো কোনটা সহজ, মিনিট থেকে সেকেন্ডে নেওয়া সহজ না সেকেন্ড থেকে মিনিট আসা সহজ? সেকেন্ড থেকে মিনিট আসলে তো ভাগফল টাগফল করতে হয়, বাট মিনিট থেকে সেকেন্ডে যাওয়া সহজ। তাহলে তুমি এখানে কি করো, এই 3 মিনিটটাকে তুমি এই টাইমটা করো 3 মিনিট, তাহলে 3 মিনিট পর তোমার ঘনমাত্রা লাগতেছে, তাহলে টাইম ইকুয়াল টু তুমি 180 সেকেন্ড বসাই দাও, মানে এটাকে তুমি টাইমটাকে কোথায় নিয়ে যাও, সেকেন্ডে নিয়ে যাও। আশা করতেছি বুঝতে পারছো, মানে এই টাইমটাকে আমি কি করলাম এখানে, এই 3 মিনিটটাকে আমরা 180 সেকেন্ডে নিয়ে গেছি। তাহলে এখন দেখো এখান থেকে কত চলে আসে ভ্যালু, দেখো 0.8 ইন্টু ইনভার্স অফ তোমার মাইনাস ইনভার্স অফ 1.05 tan ইনভার্স অফ 2, তারপর এখানে আছে 180। তাহলে এটা যদি করো দেখবা এটা চলে আসছে 0.12, 0.12, তারপরে তোমার হচ্ছে 0.85 মোলার। তাহলে 3 মিনিট পর ঘনমাত্রা আমি পেয়ে গেছি। তাহলে এখন 3 মিনিট পর বিক্রিয়ার হার ইকুয়াল টু কত হবে, জাস্ট তুমি এখানে কেটা বসাবা, কে হচ্ছে তোমার এত, তারপরে তোমার কাছে এখানে গুণফল দিয়ে ওই 3 মিনিট পরে যে অবশিষ্ট ঘনমাত্রা যেটা হচ্ছে এত, এটাকে বসায় দাও, তাহলেই তোমার কাছে দেখো কাজ হয়ে গেছে, তাহলেই দেখো তোমার কাছে এখানে কাজ হয়ে গেছে, তোমার কাছে দেখো আনসার চলে আসবে। এটা কত আসছে 1.05 tan ইনভার্স অফ 2 চলে আসছে, তাহলে এখানে চলে আসছে 1.269 গুণন tan ইনভার্স অফ 3, তোমার এখানে একক কি হবে, একক হবে মোল, লিটার ইনভার্স 1, টাইমটাকে তুমি সেকেন্ডে নিয়ে গেছিলা, তাহলে সেকেন্ড ইনভার্স 1। আশা করি এই অঙ্কটা সবাই এখানে বুঝতে পারছি। বলো কেউ কি কোনো কি পাপি বান্দা আছো যে অঙ্কটা বুঝো নাই, কোনো পাপি কি বান্দা আছো যে অঙ্কটা বুঝো নাই? এই সবাই বুঝতে পারছি, এটা আমাকে কমেন্টে জানাও তো, সবাইকে অঙ্কটা বুঝতে পারছি? ভেরি গুড। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই, আসো নেক্সটে আমরা এই অঙ্কটা দেখি। আসো বলছে কি, তোমাকে একটা বলতেছে এক্স আর ওয়াই এরা মিলিত হয়ে একটা প্রোডাক্ট তৈরি করে। আচ্ছা এই বিক্রিয়া দুটির বিভিন্ন ঘনমাত্রায় বিক্রিয়াটির গতির হার দেখানো হলো, বিক্রিয়ার বেগ ধ্রুবক কত, মানে কে বের করতে বলছে, তোমাকে কি বের করতে বলছে, কে বের করতে বলছে, তোমাকে বের করতে বলা হয়েছে, কে বের করতে বলা হয়েছে, আর বিক্রিয়ার ক্রম কত সেটা তোমাকে বের করতে বলা হয়েছে, মানে এন বের করতে হবে। দেখো দুটো জিনিস বের করতে হবে, একটা হচ্ছে এন কত, এন ফাইন্ড আউট করতে হবে, আরেকটা হচ্ছে কে কত, এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো তুমি জানো রেট অফ রিয়াকশন ইকুয়াল টু কে, আর ঘনমাত্রা পাওয়ার এন বসাইতে হয়, মানে এনটা এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি এন বের করতে পারো তাহলে তুমি ইজিলি হার ধ্রুবক বের করতে পারবা। তাহলে তোমার জন্য চ্যালেঞ্জ হচ্ছে এন বের করা। এখন এটা কি কি দেওয়া আছে বলতো, এখানে বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হয়েছে। ধরো এটাকে আমি বললাম এটা হচ্ছে আমার 1 নাম্বার এক্সপেরিমেন্ট, তারপর ধরো এটা হচ্ছে আমার 2 নাম্বার এক্সপেরিমেন্ট, ধরো এটা হচ্ছে আমার 3 নাম্বার এক্সপেরিমেন্ট। এখানে করছি কি আমরা এক্স এর ঘনমাত্রা ধরো এত নিছি, ওয়াই এর এক্স এর ঘনমাত্রা এত নিছি, ওয়াই এর ঘনমাত্রা এত নিছি, তখন দেখা গেছে রেট গুলো অত বেরিয়েছে, রেট বেরিয়েছে এত। তোমার কি এটা মনে আছে, আমি তোমাকে একটা শর্টকাট শিখেছিলাম গতকালকে, সেটা হইলো যে চেঞ্জ অফ রেট, মনে আছে কিনা দেখো, গত ক্লাসে শর্টকাট শিখেছি, চেঞ্জ অফ রেট ইকুয়াল টু হয় চেঞ্জ অফ ঘনমাত্রা, চেঞ্জ অফ ঘনমাত্রা পাওয়ার বসাও তুমি এখানে অর্ডার,
মনে আছে কিনা দেখো তোমার, এটা একটা আমরা গতকালকে একটা ফর্মুলা শিখছিলাম, শর্টকাট শিখছিলাম, এটাকে আমরা ইউজ করবো। এবং আমি বলছিলাম এই শর্টকাট যখন তুমি ব্যবহার করবা, ধরো তুমি এখানে এক্স এর সাপেক্ষে অর্ডারকে তুমি চিন্তা করতেছো, ধরো যাক এক্স চিন্তা করলাম, মানে ধরো আমি চিন্তা করলাম যে এর সাপেক্ষে অর্ডার কত বিক্রিয়ার এক্স, মানে আমি জিনিসটাকে এভাবে লিখতে পারি, যারা আমি এভাবে লিখতে পারি, দেখো সেটা হলো রেট অফ রিয়াকশন ইকুয়াল কত লিখতে পারি, দেখো তো এই বিক্রিয়ার জন্য রেট অফ রিয়াকশন মানে বিক্রিয়ার হার ইকুয়াল কত লিখতে পারি, কে, এখানে একটা বিক্রিয়ক আছে এক্স এর ঘনমাত্রা, এখানে একটা বিক্রিয়ক আছে ওয়াই এর ঘনমাত্রা। তুমি চাইলে এক্স এর সাপেক্ষে অর্ডারটাকে যে কোনো কিছু চিন্তা করতে পারো, ধরো এক্স চিন্তা করতে পারো, এ চিন্তা করতে পারো, ধরো কথার কথা আমি চলো একটা কাজ করি, আসো এ আর বি দিয়ে বুঝাই, তাহলে তোমার একটু বুঝতে সুবিধা হবে। ধরো আমি বললাম এক্স এর সাপেক্ষে অর্ডার হচ্ছে এ আর ওয়াই এর সাপেক্ষে অর্ডার হচ্ছে বি। এখন আমি এই এক্স এর সাপেক্ষে অর্ডার এ এটা কিভাবে বের করবো, তোমাকে আমি তখন বলছিলাম তুমি যদি এক্স এর সাপেক্ষে অর্ডার বের করতে চাও, তাহলে তুমি এমন দুইটা এক্সপেরিমেন্ট সিলেক্ট করো যেখানে ওই ওয়াই এর ঘনমাত্রাটা কনস্ট্যান্ট আছে, যেখানে কি আছে ওয়াই এর ঘনমাত্রাটা কনস্ট্যান্ট আছে। দেখো তো এরকম এক্সপেরিমেন্ট কোনটা হইতে পারে, এরকম এক্সপেরিমেন্ট হইতে পারে, দেখো এই যে এই দুই জায়গায় দেখো ওয়াই এর ঘনমাত্রাটা কনস্ট্যান্ট আছে, তাহলে 1 আর 2। আচ্ছা যখন তুমি দেখো ভালো করে বুঝো, যখন তুমি 1 থেকে যখন 2 এ আসছো, তখন ঘনমাত্রা তুমি কত চেঞ্জ অফ, এখানে মানে এখানে চেঞ্জ অফ ঘনমাত্রা কত করছো, অর্ধেক করে ফেলছো। তাহলে আর তখন ওই মুহূর্তে দেখো রেট কি হয়েছে, রেটও কিন্তু অর্ধেক হয়ে গেছে, খেয়াল করে দেখছো রেটও কিন্তু কত হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে রেট কত গুণ হয়েছে, তাহলে রেট হয়েছে অর্ধেক গুণ, মানে রেট হয়েছে হাফ, আর ঘনমাত্রাও কত গুণ হয়েছে, হাফ। তাহলে এটা সাপেক্ষে অর্ডারকে আমি এ চিন্তা করছিলাম, এক্স এর সাপেক্ষে অর্ডারটাকে। তাহলে দেখো আমি কি করছি, তোমার এরকম যখন তোমাকে বিক্রিয়া দেওয়া থাকবে, একটা আছে ম্যানুয়াল নিয়মে করা। ম্যানুয়াল নিয়মে করা মানে কি, তুমি হচ্ছে 3টে ইকুয়েশন লিখবা, যে রেট ইকুয়াল টু কে, এটার ঘনমাত্রা পাওয়ার এ, এটার ঘনমাত্রা পাওয়ার বি, আবার এটা ইকুয়াল টু লিখবা এটার ঘনমাত্রা পাওয়ার এ, এটার ঘনমাত্রা পাওয়ার বি। এটাও তোমাকে আমি গতকালে করে দিয়েছিলাম, ম্যানুয়াল নিয়মেও তুমি করতে পারবা, মানে ঘনমাত্রাগুলো লিখে লিখে রেট ইকুয়েশন লিখে লিখে ওইভাবেও তুমি এ আর বি বের করতে পারবা। আচ্ছা ওইটাও তোমাকে আমি দেখাই দিব আরেকবার, সমস্যা নেই। তাহলে দেখো এই শর্টকাট অ্যাপ্লাই করলে কি হবে, চেঞ্জ অফ রেট। তাহলে দেখো তো তুমি ধরো এক্স এর সাপেক্ষে অর্ডার বের করবা যেটা এ, তখন তুমি কি করবা, এমন দুইটা এক্সপেরিমেন্ট সিলেক্ট করবা যেখানে ওয়াই এর ঘনমাত্রাটা কনস্ট্যান্ট। দেখো এই দুইটা এক্সপেরিমেন্টে 1 আর 2 নাম্বার এক্সপেরিমেন্টে এর ওয়াই এর ঘনমাত্রাটা কনস্ট্যান্ট। তাহলে রেট কয় গুণ হয়েছে, 1 থেকে যখন তুমি 2 আসছো 3.6 থেকে 1.8 হয়েছে, তাহলে রেট হয়েছে অর্ধেক, তাহলে রেট হয়েছে অর্ধেক। ঘনমাত্রা কত গুণ হয়েছে, দেখো 0.04 থেকে 0.02 করছো, তাহলে ঘনমাত্রাও হয়েছে অর্ধেক। তাহলে এখান থেকে দেখো এ এর মান কত চলে আসবে, এ এর মান চলে আসবে 1। এখান থেকে দেখো এ এর মান চলে আসবে এখানে 1, বুঝছো কিনা দেখো এ এর মান চলে আসবে এখানে 1। আচ্ছা সেম ভাবে আমি যদি এখন ওয়াই এর সাপেক্ষে অর্ডার বের করতে চাই, তাহলে আমাকে এমন দুটো এক্সপেরিমেন্ট সিলেক্ট করতে হবে যেখানে এক্স এর ঘনমাত্রাটা কনস্ট্যান্ট থাকে। দেখো তো এক্স এর ঘনমাত্রা কনস্ট্যান্ট কই আছে, এই জায়গায় কনস্ট্যান্ট আছে, এই জায়গায় কনস্ট্যান্ট আছে। তাহলে দেখো এখান থেকে তুমি যখন এখানে আসো, তুমি ঘনমাত্রাকে হাফ করছো, 0.02 থেকে 0.01 বানাচ্ছ, কিন্তু এখান থেকে এখানে আসলে রেটের কিন্তু রেট কয় গুণ হয়, রেট কোনো পরিবর্তন হয় না, মানে রেট 1 গুণ হয়। রেট কয় গুণ, দেখো এখানে অর্ধেক হয়েছে, এখানে অর্ধেক হয়ে গেছে, কিন্তু রেট কিন্তু 1 গুণই আছে। তাহলে রেট কয় গুণ হয়েছে, রেট হয়েছে এখানে 1 গুণ, বুঝো রেট হয়েছে এখানে 1 গুণ, চেঞ্জ অফ রেট হচ্ছে 1 গুণ, বাট চেঞ্জ অফ ঘনমাত্রা হচ্ছে অর্ধেক করে ফেলছো। তাহলে এটার সাপেক্ষে অর্ডারকে তুমি বি বলছো। আচ্ছা 1 কে চাইলে আমি হাফ পাওয়ার 0 বলতে পারি, কারণ যে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকা মানে কিন্তু 1। তাহলে হাফ পাওয়ার বি, এই জায়গা থেকে দেখবা বি ইকুয়াল টু 0 চলে আসবে, এই জায়গা থেকে বি ইকুয়াল টু কত চলে আসবে, 0 চলে আসবে। তাহলে তুমি একটু আমাকে বলো যে বিক্রিয়ার অর্ডার ইকুয়াল টু কত হয়, বিক্রিয়ার অর্ডার ইকুয়াল টু কত হবে, এন ইকুয়াল টু হবে এ প্লাস বি। তাহলে এখানে তুমি এ আর বি দুইটাই বের করে ফেলছো, এই জায়গায় তুমি এ আর বি দুইটাই বের করে ফেলছো, তাহলে এন ইকুয়াল টু কত হবে, এ প্লাস বি হবে, যেটা হচ্ছে 1 প্লাস 0। তাহলে এই বিক্রিয়ার অর্ডার অ্যাকচুয়ালি কত, এই বিক্রিয়ার অর্ডার অ্যাকচুয়ালি 1। বুঝতে পারছো নাকি বুঝো নাই, বলো একটু করে বুঝতে পারছো কিনা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আচ্ছা রিফাত, সবগুলো অধ্যায়ের ক্লাস দ্রুত কিভাবে দিব, প্রতিদিনই তো 2 ঘন্টা করে করে ক্লাস নিচ্ছি, এর বেশি তো আমার পক্ষে ফ্রি ক্লাস নেওয়া পসিবল না এই মুহূর্তে। আবার তোমরা যেন ওয়ান শট ক্লাসে রেকর্ড করতে হচ্ছে। হ্যাঁ তুমি ম্যাথ 10 তারিখের মধ্যে সবগুলাই ক্লাস পেয়ে যাবা, কিন্তু তোমাকে তো রেগুলারলি ক্লাস করতে হবে তাই না। ম্যাথ 10 তারিখ আমি তো ক্লাস দিয়ে গেলাম, বাট তুমি পড়লা না, তাহলে কিন্তু হবে না জিনিসটা। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে এইটা। তাহলে এইটাকে যদি আমি একটু এই এখন বাকিটা সলভ করি, তাহলে দেখো তো আমি কি পেয়ে গেলাম, আমি পেয়ে গেলাম আমার এখানে এই এক্স এর সাপেক্ষে অর্ডার হচ্ছে এত, আর ওয়াই এর সাপেক্ষে অর্ডার হচ্ছে এত, আর পুরা বিক্রিয়ার অর্ডার হচ্ছে এত। তাহলে এটা কিন্তু আমার একটা আনসার, এটা কিন্তু আমার কাছে একটা আনসার, এটা হচ্ছে আমার কাছে একটা আনসার। খুব ভালো কথা।
তাহলে এখন আমাকে যেটা করতে হবে, আমাকে বলছে বিক্রিয়ার ব্যাক ধ্রুবক কত। আচ্ছা এটা কাজ করি তো আমরা, নেক্সট পৃষ্ঠায় যদি আমরা যাই তাহলে এখানে দেখো তো আমি তাহলে রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু কি লিখতে পারি এই বিক্রিয়াটার জন্য, রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু আমি কি লিখতে পারি। আচ্ছা একটা জিনিস বলতে পারবো আমাকে, এই বিক্রিয়াটা কি সিঙ্গেল স্টেপ বিক্রিয়া না মাল্টি স্টেপ বিক্রিয়া বলো তো? এই বিক্রিয়াটা কি সিঙ্গেল স্টেপ বিক্রিয়া নাকি মাল্টি স্টেপ বিক্রিয়া, কেউ কি বলতে পারবা? এই বিক্রিয়াটা কি সিঙ্গেল স্টেপ বিক্রিয়া না মাল্টি স্টেপ বিক্রিয়া? দেখো তো এখানে অর্ডার কত আসছে, এখানে অর্ডার আসছে 1, বাট যদি সিঙ্গেল স্টেপ বিক্রিয়া হইতো তাহলে অর্ডার আসতো 2, কারণ এক্স এর সহগ হচ্ছে 1, ওয়াই এর সহগও কিন্তু 1 দেখো মূল বিক্রিয়াতে। তাহলে এখানে যেহেতু দেখো ভালো করে বুঝো, দেখো এখানে এক্স এর সহগ কত, এখানে এক্স এর সহগ হচ্ছে 1, এখানে ওয়াই এর সহগ কত, ওয়াই এর সহগও 1। তাহলে যদি সিঙ্গেল স্টেপ বিক্রিয়া হইতো তাহলে এই দুইটার যোগফল হইতো, এইগুলা এ এর ভ্যালু 1 আসতো, বি এর ভ্যালু 1 আসতো, যেহেতু আসে নাই তার মানে বোঝা যাচ্ছে এটা এক্সপেরিমেন্টালি ডিফারেন্ট ভ্যালু আসতেছে, তার এটা মাল্টি স্টেপ বিক্রিয়া। যাই হোক ওটা আমাদের কনসার্নের বিষয় না। তাহলে এখানে কত আমরা দেখছিলাম রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু আমরা লিখছিলাম কে, এই এক্স এর ঘনমাত্রা পাওয়ার লিখছিলাম এ, আর ওয়াই এর ঘনমাত্রা পাওয়ার লিখছিলাম এখানে বি। আর অলরেডি আমি এ আর বি এখানে জানি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে রেট অফ রিঅ্যাকশন এটাই করে লিখতে পারি। এখানে দেখো অলরেডি আমি এ আর বি এর মান এখানে আমরা জানি, চলো এটাকে লিখে দিয়ে আসো। তাহলে এ এর মান আমরা পাইছি এখানে কত, এ এর মান পাইছি এখানে আমরা 1, এ এর মান পাইছি এখানে আমরা 1, আর এটার মান পাইছি 0। আর কোনো কিছুর উপর 0 থাকলে এটা লেখা যে কথা, না লেখাও সেই কথা। তার মানে এটা ইকুয়াল টু আমরা এটাও লিখতে পারি, রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু কে এক্স এর ঘনমাত্রা শুধুমাত্র, এটাও আমরা লিখে দিতে পারি। বুঝতে পারছি আমরা সবাই? দেখো তো এতটুকু এখানে বোঝা গেছে কিনা? তাহলে যদি বুঝে, আমাকে বের করতে বলছে কি, আমাকে বের করতে বলছে ব্যাক ধ্রুবক। তাহলে তুমি যে কোনো একটা রিঅ্যাকশন সিলেক্ট করো, যে কোনো একটা এক্সপেরিমেন্ট সিলেক্ট করো, যে কোনো একটা এক্সপেরিমেন্ট তুমি চাইলে 1 সিলেক্ট করতে পারো, 2 সিলেক্ট করতে পারো, 3 সিলেক্ট করতে পারো, তোমার যেটা ইচ্ছা। ধরো কথার কথা আমি 1 নাম্বারটা সিলেক্ট করলাম, তাহলে বলো তো 1 নাম্বার এক্সপেরিমেন্টে, 1 নাম্বার যে এক্সপেরিমেন্টটা ছিল ওই জায়গায় রেট অফ রিঅ্যাকশন কত ছিল? 1 নাম্বার এক্সপেরিমেন্টে রেট অফ রিঅ্যাকশন কত ছিল? 1 নাম্বার এক্সপেরিমেন্টে রেট অফ রিঅ্যাকশন কত ছিল? রেট অফ রিঅ্যাকশন ছিল দেখো 3.6 ইনটু 10 ইনভার্স অফ 3, 3.6 ইনটু 10 ইনভার্স অফ 3 মোল লিটার ইনভার্স 1, তারপর ছিল এখানে সেকেন্ড ইনভার্স 1। বলো তো রেট 1 নাম্বার এক্সপেরিমেন্টে এক্স এর ঘনমাত্রা কত ছিল? এক্স এর ঘনমাত্রা ছিল 0.04, 0.04। ওয়াই এর ঘনমাত্রা কি লেখার দরকার আছে? আনসার হচ্ছে না, কারণ ওয়াই এর ঘনমাত্রার উপর ডিপেন্ড করতেছে না। তাহলে এইখানেই দেখো জাস্ট তুমি এখানে যদি বসাই দাও, জাস্ট তুমি যদি এখানে এই ভ্যালুটা বসাই দাও, তাহলে তুমি এখান থেকে কে এর মান পেয়ে যাবে। মানে এখানে কে ইকুয়াল টু কত আসবে বলো তো? এই জায়গা থেকে কে ইকুয়াল টু কত আসবে দেখো, তুমি যদি জাস্ট বসাই দাও, ভ্যালুগুলো বসাই দাও, তাহলে দেখবে তোমার কাছে কে এর মান চলে আসবে। তাহলে রেট অফ রিঅ্যাকশনের জায়গায় তুমি এটা বসাও, রেট অফ রিঅ্যাকশনের জায়গায় তুমি এই ভ্যালুটা বসাও, আর কে তুমি এখানে বের করবা, আর এক্স এর ঘনমাত্রা কত পাইছো? এক্স এর ঘনমাত্রা 0.04 1 নাম্বার এক্সপেরিমেন্টের জন্য। তাহলে দেখো এখানে তোমার কে এর মান কত চলে আসে, দেখো এখানে তোমার কে এর মান চলে আসে কত, বলো বুঝছো কিনা? কে এর মান দেখো তো কত আসে এখানে, কে এর মান আসবে কত? 3.6 10 ইনভার্স অফ 3 ডিভাইডেড বাই 0.04। তাহলে এখানে কে এর মান চলে আসছে আমার 0.09 চলে আসছে। কত চলে আসছে? 0.09। আর এটা একক হচ্ছে কি, এটা একক কি হবে বলতো? এটা হলো প্রথম ক্রম বিক্রিয়া, প্রথম ক্রমের জন্য একক কি হয়, যেহেতু টাইমগুলো সেকেন্ডে দেওয়া, তাহলে এটার একক হবে সেকেন্ড ইনভার্স 1। আশা করি সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। দেখো তাহলে আমাদের মোটামুটি নেক্সট যে আসি আমরা, আমাদের মোটামুটি বিক্রিয়ার ক্রম কিন্তু শেষ। আমাদের এখন যে টপিকটা শুরু হবে তার নাম হচ্ছে আমাদের বিক্রিয়ার আণবিকত্ব, বা যেটাকে আমরা বলি মলিকুলারিটি। আণবিকত্ব মানে কি জানো? আণবিকত্ব মানে হচ্ছে এরকম, আমি তোমাদের দেখাই দিই। ধরো তুমি একটা বিক্রিয়া লিখছো এখানে যে 2a প্লাস বি, এখান থেকে ধরা যাক একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, এখান থেকে ধরা যাক একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে এখানে দেখো তো কয়জনের সাথে কয়জনের সংঘর্ষ হয়েছে। এখানে 2 মোল এ 1 মোল বি এর সাথে সংঘর্ষ করছে, 2 মোল এ 1 মোল বি এর সাথে সংঘর্ষ করছে। তাহলে বিক্রিয়ার আণবিকত্ব বলতে বোঝায় যতটা মোল পরস্পরের সাথে সংঘর্ষ করে তাকে আমরা বলি বিক্রিয়ার আণবিকত্ব। যেমন এখানে যদি তুমি 2 আর 1 যোগ করো তাহলে কত আসবে? 3 আসবে। তাহলে এই বিক্রিয়াটাকে আমি বলবো 3 আণবিক বিক্রিয়া। তাহলে এটার আণবিকত্ব কত হবে? এই বিক্রিয়ার আণবিকত্ব হবে, এই বিক্রিয়ার আণবিকত্ব এটা ইকুয়াল টু হবে 2 যোগ 1, তার মানে 3। তাহলে এই বিক্রিয়াকে বলা হবে 3 আণবিক বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াকে বলা হবে কি? 3 আণবিক বিক্রিয়া বলা হবে। এই বিক্রিয়াকে কি বলা হবে? 3 আণবিক বিক্রিয়া বলা হবে। বুঝতে পারছো? তাহলে আমি যদি তোমাকে একটা রিয়েল এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে তোমার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে একদমই। কেমন? আইডিয়াটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি তোমাকে যদি বলি, আমার কাছে ধরো এখানে এরকম আছে যে PCl5 থেকে এটাকে উত্তপ্ত করছো
তারপরে তোমার কি হচ্ছে এখানে, এখানে ধরা যাক PCl3 পাইছো আর এখানে পাইছো Cl2। বলো তো এটা কয় আণবিক বিক্রিয়া? এটার কয় আণবিক বিক্রিয়া বা এটার আণবিকত্ব কত? এটার আণবিকত্ব কত আর এটা কয় আণবিক বিক্রিয়া? এই দুইটা জিনিস ধরো আমাকে জিজ্ঞেস করা হয়েছে। ধরো এটা আণবিকত্ব কত, তুমি বলবো যে ভাই এখানে তো বিক্রিয়ক আছে একটা। দেখেন এখানে বিক্রিয়ক আছে কয়টা, কয় মোল আছে? 1 মোল বিক্রিয়ক আছে, তাহলে আণবিকত্ব হবে 1। তাহলে আণবিকত্ব 1 হলে এটাকে আমি কি বলতে পারি? এক আণবিক বিক্রিয়া বলতে পারি। এটাকে আমি বলতে পারি এক আণবিক বিক্রিয়া আমরা বলতে পারি। তাহলে আণবিকত্ব এই টপিকটা ক্লিয়ার হয়েছে সবার? আর আণবিকত্ব এই টপিকটা শুধুমাত্র সিঙ্গেল স্টেপ বিক্রিয়ার জন্য অ্যাপ্লাই হয়, ঠিক আছে? আণবিকত্ব বিক্রিয়া আশা করি টপিকটা তোমার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ইউনিমোলার মলিকুলারও বলা যায়। তো এখন আমরা চলো আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হারের উপর কি কি বিষয় প্রভাব বিস্তার করে। মানে আমরা দেখে আসছি অলরেডি বিক্রিয়ার যে হার ধ্রুবক সেটা কখন কখন চেঞ্জ হয়, টেম্পারেচার পরিবর্তন করলে, তারপরে তোমার ধরো ওই যে প্রভাবক ইউজ করলে বা সক্রিয়ণ শক্তিকে চেঞ্জ করলে। বাট বিক্রিয়ার হার কিসের উপর ডিপেন্ড করে? হার ধ্রুবক না, হার বা রেট। বিক্রিয়ার হার মোট 7টা বিষয়ের উপর ডিপেন্ড করে। মনে রাখবা, বিক্রিয়া একটা ছড়া মনে রাখতে পারো যে বিক্রিয়ার তাপের চাপে, বিক্রিয়ার তাপের চাপে ঘন পৃষ্ঠ অনেক আলোকিত। আচ্ছা, মনে আছে বিক্রিয়ার হার বলতে আমরা কি বুঝি? বিক্রিয়ার হার দ্বারা অ্যাকচুয়ালি আমরা বুঝি যে বিক্রিয়াটা কতটা ফাস্ট চলতেছে নাকি স্লো চলতেছে। কেমন? বিক্রিয়ার হার দ্বারা আমরা বুঝি বিক্রিয়াটা কতটা ফাস্ট চলতেছে নাকি কতটা স্লো চলতেছে। ওকে, বিক্রিয়ার হার দ্বারা এটা আমরা বুঝে থাকি। ওকে, দেখো এখন বুঝো জিনিসটা, সেটা হলো বিক্রিয়ার তাপের চাপে ঘনপৃষ্ঠ অনেক আলোকিত। এটা মানে কি? এটা মানে হচ্ছে বিক্রিয়ার দ্বারা বোঝাবে বিক্রিয়কের ধরন। বিক্রিয়া দ্বারা কি বোঝায়? বিক্রিয়কের ধরন বোঝায়। বিক্রিয়কের ধরনের উপর তোমার বিক্রিয়ার হার ডিপেন্ড করে। কিভাবে? দেখো তো, ধরো তুমি যদি একটা পোলার বিক্রিয়ক নিছো, দুইটাই পোলার নিছো, তাহলে সেখানে বিক্রিয়া কি হবে? বিক্রিয়া ফাস্ট হবে। বাট এমন যদি হয় একটাকে ধরো পোলার নিছো, ধরো আরেকটাকে তুমি অ্যাপোলার নিছো বা অ্যাপোলার মিডিয়ামে বিক্রিয়া করাচ্ছ, তাহলে সেখানে বিক্রিয়া স্লো হবে। তাহলে এগুলোর উপর ডিপেন্ড করতেছে কিন্তু, কেমন, এটা কি পোলার না অপোলার, এগুলোর উপর ডিপেন্ড করতেছে বিক্রিয়া ফাস্ট হবে নাকি স্লো হবে। তাহলে বিক্রিয়কের ধরনের উপর বিক্রিয়ার হার নির্ভর করে। তাপের উপর কিভাবে ডিপেন্ড করে? তাপমান হচ্ছে তাপমাত্রা। তাপ মানে কি? তাপমাত্রা। বিক্রিয়ার তাপমাত্রা যেটা আছে, তাপমাত্রার উপর কিন্তু আমার বিক্রিয়ার হারটা ডিপেন্ড করে। যেমন তাপমাত্রা যদি বেড়ে যায়, তাপমাত্রা বাড়লে কি হবে? তাপমাত্রা বাড়লে এই যে কণা যেগুলো আছে তাদের গতিবেগ বাড়বে, আর গতিবেগ বাড়লে এদের মধ্যে একজন আরেকজনের সাথে সংঘর্ষ হবে। আর আমরা জানি বিক্রিয়া কিভাবে সংঘর্ষ হয়, মানে কিভাবে সংঘটিত হয়। বিক্রিয়া সংঘটিত হয় কিন্তু পরস্পরের মধ্যে। দেখো আমি তোমাকে দেখাই একটা বিক্রিয়া কিভাবে সংঘটিত হয়, চলো দেখানোর চেষ্টা করি, তাহলে তোমার আইডিয়াটা ক্লিয়ার হবে। ধরো আমি বললাম A2 আর B2 বিক্রিয়া করে AB2 তৈরি করতেছে, সরি 2AB তৈরি করতেছে। ধরো আমি বললাম A2 আর B2 বিক্রিয়া করে 2AB তৈরি করতেছে, তাহলে এটা কেমনি হয়ে গেছে না? ফার্স্টে কি হয়, A আর A এর মধ্যে বন্ধন আছে, আর B আর B এর মধ্যে বন্ধন আছে। এট ফার্স্ট কি হবে, A আর A এর মধ্যে বন্ধনের ভাঙন হবে এদের পরস্পরের সংঘর্ষের কারণে। আর B আর B এর মধ্যে কি হবে, পরস্পরের মধ্যে বন্ধন ভাঙন হবে। আর অন্যদিকে A আর B এর মধ্যে বন্ধন জোড়া লাগবে, A আর B এর মধ্যে বন্ধন জোড়া লাগবে। তাহলে এখানে বুঝো, এখানে কিন্তু বন্ধন জোড়া লাগতেছে, এখানে বন্ধন গঠন হচ্ছে, আর এখানে বন্ধন ভাঙন হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে বন্ধন ভাঙন হচ্ছে, এখানে বন্ধন ভাঙন হচ্ছে, আর এখানে বন্ধন গঠন হচ্ছে। তারপরে গিয়ে কি হয়, তারপরে গিয়ে এক পর্যায়ে গিয়ে A আর B এর মধ্যে বন্ধন গঠন হয়ে যায়, আর A আর B এর মধ্যে বন্ধন গঠন হয়ে যায়। তুমি এরকম দুইটা AB এখানে পাও। কি পাও? দুইটা AB এখানে তুমি পাও। তাহলে একটা বিক্রিয়া যখন আসলে সংগঠিত হয়, আগে কণাগুলোর মধ্যে সংঘর্ষ হয়ে ওদের মধ্যে থাকা বন্ধনগুলো ভেঙে যায়, আর পরবর্তীতে গিয়ে বন্ধন জোড়া লাগে। তাপমাত্রা কিভাবে ইফেক্ট ফেলে এখানে? তুমি যদি তাপমাত্রাকে বাড়ায় দাও, তাহলে কি হবে, তাপমাত্রাকে বাড়ায় দিলে তোমার এখানে তখন কণাগুলোর মধ্যে গতিবেগ বৃদ্ধি পেয়ে সংঘর্ষ বেশি হবে, আর সংঘর্ষ যত বেশি হবে বিক্রিয়া তত ফাস্ট হবে, আর বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। এই জন্য বলি তাপমাত্রার উপরে কিন্তু কি করে বলতো, বিক্রিয়ার হারটা ডিপেন্ড করে। ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে একটু আমরা পরে আলোচনা করতেছি। চাপের উপরে কি হয় বলতো? চাপের দ্বারা বলতে চাপের উপরে বিক্রিয়ার হার নির্ধারণ করে ঘন হচ্ছে ঘনমাত্রা। হ্যাঁ, ডেফিনেটলি। তাহলে ঘনমাত্রাকে যদি বাড়ায় দাও, তাহলে কি করে, ঘনমাত্রার উপরও বিক্রিয়ার হার নির্ভর করে। পৃষ্ঠ দ্বারা বোঝাচ্ছে পৃষ্ঠতল। কিভাবে ডিপেন্ড করে আমি বুঝাচ্ছি। পৃষ্ঠতল কিভাবে ডিপেন্ড করে আমি তোমাকে সব বুঝাচ্ছি। অনেক মানে হচ্ছে অনুঘটকের উপরে ডিপেন্ড করে। আর আলোকিত মানে হচ্ছে সূর্যের আলো। কিছু কিছু বিক্রিয়ার হার সূর্যের আলো
এটার উপরও ডিপেন্ড করে থাকে। একটু করে আমাকে বলো, এই পৃষ্ঠাগুলা একটু তুলে ফেলো, তোলা হইলে আমাকে একটু করে বলো, তোলা হয়েছে কি তোমার জিনিসটা? একটু করে তোলা হইলে আমাকে বলো, তারপর আমি সবগুলো এক্সপ্লেন করতেছি যে কোনটার উপর কিভাবে ডিপেন্ড করে। চলো আমরা এট ফার্স্ট একটা একটা করে আলোচনা করি। আসো, আমরা প্রথমে তো বিক্রিয়কের ধরনটা বুঝে ফেললাম। তা আমরা এখন চলো আলোচনা করি যে তাপমাত্রা, এটা নিয়ে আলোচনা করি। আসো কেমন, তাহলে আমাদের চলো আমরা আলোচনার বিষয় হচ্ছে তাপমাত্রার উপর কিভাবে আসলে ডিপেন্ড করে বিক্রিয়ার হারটা। তাপমাত্রার উপর কিভাবে ডিপেন্ড করে চলো দেখার চেষ্টা করি। সেটা হইলো একটা এক্সপেরিমেন্টে দেখা গেছে তুমি যদি প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বাড়াও, কি দেখা গেছে? একটা এক্সপেরিমেন্টে দেখা গেছে তুমি যদি তাপমাত্রাকে 10 ডিগ্রি সেলসিয়াস করে বাড়াও, তাহলে বিক্রিয়ার যে হার ধ্রুবকের মান সেটা প্রায় 2 থেকে 3 গুণ হয়ে যায়। কি হয়ে যায়? একটা এক্সপেরিমেন্টে দেখা গেছে তোমাকে চলো এক্সপেরিমেন্টে লিখে দিই, এখানে আসো। এক্সপেরিমেন্টে দেখা গেছে যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে তোমার বিক্রিয়ার হার ধ্রুবকের মান 2 থেকে 3 গুণ হয়। এর মানে কি? এর মানে ধরো টি তাপমাত্রায় হার ধ্রুবকের মান ছিল ধরো kt। ধরো তুমি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইছো, মানে T+10 করছো, তখন ধরো হার ধ্রুবকের মান আসছে T+10। মানে ধরো টি তাপমাত্রায় হার ধ্রুবকের মান kt, আর তুমি যখন তাপমাত্রাকে 10 ইউনিট বাড়াইছো, 10 ইউনিট বা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছো, তখন ধরো হার ধ্রুবকের মান আসছে kt+10। তুমি যদি এই দুটার মধ্যে রেশিও করো kt+10 আর kt, দেখবা এই রেশিওর ভ্যালুটা আসবে 2 থেকে 3 গুণ। কত আসবে এই ভ্যালুটা? 2 থেকে 3 গুণ আসবে। আচ্ছা, এই যে অনুপাতটা, এই অনুপাতকে তাপমাত্রা গুণাঙ্কও বলে। এই অনুপাতকে কি বলে? এই অনুপাতটাকে তাপমাত্রা গুণাঙ্ক এই নামেও ডাকা হয়। এই অনুপাতটাকে কি নামে ডাকা হয়? তাপমাত্রা গুণাঙ্ক এই নামেও ডাকা হয়ে থাকে। আর আরেকটা জিনিস একটু, আর অলরেডি আমরা দেখতেছি, তাহলে কি অলরেডি আমরা দেখতেছি যে তাপমাত্রা বাড়ানো হইলে আমার কে বাড়তেছে, 2 থেকে 3 গুণ হচ্ছে। আর কে বাড়লে কি হয় আমরা দেখে আসছি, কে বাড়লে কিন্তু রেট যেটা আছে বিক্রিয়ার রেটও কিন্তু বাড়ে। আচ্ছা, তাপমাত্রার সাথে কে এর কিরকম সম্পর্ক দেখো। কে এর সাথে মানে তাপমাত্রা কিরকম সম্পর্ক আছে, এটাকে আমরা যেই সমীকরণ দিয়ে ব্যাখ্যা করি তার নাম হচ্ছে আমাদের আরহেনিয়াস সমীকরণ। তাপমাত্রার সাথে টেম্পারেচার কিভাবে সম্পর্কিত সেটা আমরা যেই ইকুয়েশন দিয়ে ব্যবহার করি বা বর্ণনা করি তাকে বলে আরহেনিয়াস সমীকরণ। আজকে আমরা পড়বো মানে তাপমাত্রা চেঞ্জ করলে কে কিভাবে চেঞ্জ হবে, কে এর কত ভ্যালু চেঞ্জ হবে। এটা তো জাস্ট শুধু 10-এর জন্য হিসাব করছে, বাট আমরা 10 বাদে অন্য ভ্যালু তো হইতে পারে, তাই না? তুমি 50 ডিগ্রি বৃদ্ধি করতে পারো, 15 ডিগ্রি বৃদ্ধি করতে পারো, বা 15 ডিগ্রি কমাইতে পারো, তখন কে এর মান কত হবে। এটা যে সম্পর্ক দ্বারা নির্ধারিত হয় তাকে আমরা বলি আরহেনিয়াস সমীকরণ। আমরা একটু পরে দেখাচ্ছি এটাকে আমরা বলি আরহেনিয়াস সমীকরণ, সেটাকে আমরা একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো তো যে ভাই আমাদের চাপের উপর কিভাবে ডিপেন্ড করবে। ভাই চাপ, চিন্তা করো তুমি জিনিসটা, তুমি যদি চাপকে বাড়ায় দাও তাহলে সেই ক্ষেত্রে গ্যাসীয় কণাগুলো কাছাকাছি চলে আসবে। তুমি যদি চাপকে বাড়ায় দাও, ধরো যদি কি করো, চাপ যদি বাড়ায় দাও, তাহলে গ্যাসীয় কণা কি হবে, কণা কাছাকাছি আসবে। আচ্ছা, কাছাকাছি আসা মানে কি? সেখানে ঘনমাত্রা বৃদ্ধি পাবে। সেখানে কি হবে? সেখানে কাছাকাছি আসা মানে হচ্ছে সেখানে ঘনমাত্রা এটা বাড়বে। আচ্ছা, ঘনমাত্রা বাড়লে কি হবে? ঘনমাত্রা বাড়লে কণাগুলোর মধ্যে সংঘর্ষ বাড়বে। ঘনমাত্রা বাড়লে কি হবে? কণাগুলোর মধ্যে সংঘর্ষ বাড়বে। আর সংঘর্ষ বাড়লে কিন্তু দেখো আমরা সবাই জানি রেটটা কি হয়, বিক্রিয়ার রেট বেড়ে যায়। আশা করি বুঝতে পারছি। আর অলরেডি আমরা দেখছি ঘনমাত্রা, এটার উপরে কিন্তু বিক্রিয়ার হার ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে? ঘনমাত্রা যত বেশি হবে, তো এই যে দেখো ঘনমাত্রার উপর কিভাবে ডিপেন্ড করে? ঘনমাত্রা যত বেশি হবে সংঘর্ষ তত বেশি হবে, আর সংঘর্ষ বেশি হলে রেট তত বেশি হবে। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে আছে আরেকটা দেখছিলাম আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটার উপর কিভাবে ডিপেন্ড করে?